হ্যালো এভরিওয়ান। আমাকে যদি দেখা যায় এবং শুনতে কোনো সমস্যা না থাকে একটু কনফার্ম করলে আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তো আজকে আমাদের যেটা ডিক্লেয়ার ক্লাস ব্র্যাকিয়াল প্লেক্সাস উইথ ইটস রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি, তাহলে সেটা নিয়ে আজকে ক্লাস আমি শুরু করছি। আসলে যদিও আমরা মাসেল পড়ছিলাম, কিছু আমি মেসেজ পেয়েছি। আমি বরাবরই স্টুডেন্টদের চয়েস বা ওদের মানে নিডটাকে আমি প্রায়োরিটি দেই ক্লাসগুলোতে। তো সেই হিসেবে এই জন্য মাসেল পড়াতে গিয়ে আসলে মাসেল পড়াতে গেলে ব্র্যাকিয়াল প্লেক্সাস তো লাগেই। এটা একটু যদিও বা রিভার্স হয়ে গেল ব্যাপারটা, কিন্তু অসুবিধা হবে না। রিভার্স মানে কি, মাসেল পড়তে পড়তে আবার ব্র্যাকিয়াল প্লেক্সাসে ফিরে আসলাম। কিন্তু আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আসলে মানে, যদি আমি তো বলছি গত ক্লাসেও, আমি নিজেও যদি পড়ি, আমি আগে ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়েই আমি শুরু করি। তো ঠিক আছে, আজকে তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়ে শুরু করছি। এখন এই ব্র্যাকিয়াল প্লেক্সাসে যাওয়ার আগে আমাদের আসলে আরো কিছু প্রিলিমিনারি ব্যাপার সম্পর্কে জানা উচিত বা কিছু বেসিক আমাদের থাকা উচিত। আমি যদিও বা আশা করছি সবার ওই খুঁটিনাটি সেই ব্যাপারগুলো আছে, তারপরও যারা নিউ ফার্স্ট ইয়ার, যারা হয়তো বা প্রথমবার এই কার্ডটা পড়বে, মানে আপার লিম্ব বা ব্র্যাকিয়াল প্লেক্সাস সম্পর্কে জানবে, তাদের ধারণা নাও থাকতে পারে। তো সবার কথা চিন্তা করে আমি আগে কিছু আমার মতো করে আমি গুছাইছি, তারপর আমি ব্র্যাকিয়াল প্লেক্সাসে ঢুকবো। আচ্ছা, তাহলে আমি সেই হিসাবে আমি আউটলাইনটা একটু শেয়ার করি আজকের ক্লাসের। আজকের ক্লাসের যেটা আউটলাইন, যেটা সাজানো হয়েছে, প্রথমত আমি আলাপ করব স্পাইনাল নার্ভ নিয়ে। একটা স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয়, কারণ আমরা যদি স্পাইনাল নার্ভ না চিনি, তাহলে আসলে আমাদের এই ব্র্যাকিয়াল প্লেক্সাস চিনার তো আসলে কোনো উপায় নেই। তাহলে আমাদের আউটলাইনে আজকে যেটা সাজানো হয়েছে ইন্ট্রোডাকশন ছাড়া, সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ। একটা স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয়েছে বা সেটাই অ্যাকচুয়ালি তার ডেফিনেশন। স্পাইনাল নার্ভ সম্পর্কে আমরা যতদূর পারি একটু আমরা জানার চেষ্টা করব। স্পাইনাল নার্ভের পরে আমরা যেটা জানবো, একটা স্পাইনাল নার্ভ কিভাবে কমিউনিকেট করে অটোনমিক নার্ভ সাপ্লাই এর সাথে, এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। এবং এরপরে আমরা জানবো একটা স্পাইনাল নার্ভ কিভাবে বডিতে সাপ্লাই দেয়। অনেকের হয়তো মনে হতে পারে ব্র্যাকিয়াল প্লেক্সাস পড়তে গিয়ে এত কথার কি দরকার। এগুলো দরকার আছে, এবং এই জিনিসগুলো ক্লিয়ার হওয়াটা কতটুকু যে জরুরি, স্পেশালি ব্র্যাকিয়াল প্লেক্সাস রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি বোঝার জন্য, সেটা এগুলো পড়ার পর এবং ফাইনালি যখন আমরা রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো ডিসকাস করব, তখন বোঝা যাবে আসলে এগুলো জানার গুরুত্ব কতটুকু। আমাদের অনেকেরই এই জায়গাগুলোতে একটু খাত থেকে যায়, একটু আমাদের ল্যাকিংস থেকে যায়, যার কারণে আমরা যখন ভালোভাবে বুঝতে যাই নার্ভের যে প্যাথোফিজিওলজি গুলো, তখন আমরা এগুলো আর বুঝতে আমাদের একটু কষ্ট হয়, যাদের মানে এগুলো কম জানা থাকে। কোরিলেট করতে তাদের একটু সমস্যা হয়, যে জন্য আমি এই জিনিসগুলোকে আজকে শুরুতেই আমি ডিসকাস করব। এরপরে আমরা মুভ করব আমাদের আজকে যেটা এক্সপেক্টেড টপিক, ব্র্যাকিয়াল প্লেক্সাস। এরপর আমরা যাব ব্র্যাকিয়াল প্লেক্সাস করার পর আর্স পয়েন্ট কি এবং রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমিতে। তো এটা হলো মোটামুটি একটা আজকের আমাদের বেসিক একটা আউটলাইন। আমি তাহলে শুরু করছি একটা স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয় সেটা দিয়ে। আচ্ছা, যারা এখনো লাইভে জয়েন করো নাই, আমি রিকোয়েস্ট করব সবাই চলে আসো, কারণ একটা ক্লাস ফ্রেশ দেখার বা সাথে সাথে বোঝার মজা আলাদা। ক্লাস তো অবশ্যই থেকে যাবে, এটা এরপরেও ইউটিউবেও থাকবে, কিন্তু মানে ইনস্ট্যান্ট ক্লাস করার এটা কিন্তু মজা আলাদা। কাজে আমি রিকোয়েস্ট করব আজকে শুধু ক্লাস না, যে কোনো ক্লাসে অ্যানাটমি হোক, সেটা যে সাবজেক্টেরই হোক, যার যেটা ডিমান্ডেড ক্লাস বা যেটা অ্যাকর্ডিং টু নিড, যার যেটা দরকার, সেই ক্লাসটা আসলে লাইভ করে ফেলাই ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যাচ্ছি কোথায়, স্পাইনাল নার্ভ একটু আমরা দেখবো। আমরা কম বেশি সবাই জানি আমাদের বডিতে দুই রকম নার্ভ সাপ্লাই আছে। সেই দুই রকম নার্ভ সাপ্লাই কি, একটা হচ্ছে সোমেটিক নার্ভ সাপ্লাই আর একটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই। আরো একটা নার্ভ সাপ্লাই যদিও বা আছে, কিন্তু সেটা স্পেসিফিক। স্পেসিফিক কেন, সেটা শুধু জিআইটির জন্য, যেটাকে আমরা বলি এন্টেরিক নার্ভ সাপ্লাই।
তো যাই হোক, আমরা কমনলি যে দুটো চিনি, একটা হচ্ছে সোমেটিক আর একটা হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই। সোমেটিক নার্ভ সাপ্লাইটা হচ্ছে আমাদের ভলান্টারি যে সমস্ত ওয়ার্ড গুলোকে কন্ট্রোল করে সেটার জন্য নার্ভ সাপ্লাই, সোমেটিক নার্ভ সাপ্লাই। আর অটোনমিক নার্ভ সাপ্লাইটা হলো যেই কাজগুলা, যেমন কোনো গ্ল্যান্ড কখন সিক্রেশন করছে, যেমন আমি এখন জানি না আমার লাংস এখন কি করছে, আমার হার্ট এখন কি করছে, তাহলে এদের উপর তো আমার বডি কিন্তু মানে নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে, কিন্তু আমার তো এটা তো আমার ঐচ্ছিক না। তাহলে এই ধরনের ব্যাপারগুলোকে যে নার্ভাস সিস্টেমের যে পার্টটা কন্ট্রোল করে সেটাকে আমরা বলি অটোনমিক নার্ভ সাপ্লাই। আচ্ছা, এখন এই সোমেটিক নার্ভ সাপ্লাই যেটা, এই সোমা মানে হচ্ছে বডি ওয়াল। তাহলে সোমা মানে যেহেতু বডি ওয়াল, আমাদের স্কেলিটাল বা আমাদের যে ঐচ্ছিক কাজগুলা কন্ট্রোল করার জন্য যে নার্ভ সাপ্লাইটা ইনভলভ, সেটা হচ্ছে সোমেটিক নার্ভ সাপ্লাই। এখন এই সোমেটিক নার্ভ সাপ্লাই এর বেসিক যেটা ইউনিট, সেটা হচ্ছে একটা স্পাইনাল নার্ভ। এই জন্য আমরা স্পাইনাল নার্ভ সাপ্লাইটা আগে একটু আমরা ভালো করে বুঝে নেই। আচ্ছা, এখন আসি একটা স্পাইনাল নার্ভে কি কাহিনী আমরা একটু দেখি। আমরা জানি যে একটা স্পাইনাল নার্ভ ফরমেশন হয় স্পাইনাল কর্ড থেকে, মানে এটার মেইন যদি আমরা এটার উৎপত্তি বলি স্পাইনাল কর্ড থেকে। আমরা এখানে দেখতেই পাচ্ছি দুইটা ভার্টিব্রা মানে এখানে আছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিয়ে মানে অ্যাটাচড হয়ে, এবং এই ভার্টিব্রাটা এখানে যেটা মানে বুঝাচ্ছে এটা ভার্টিব্রাল ক্যানেল মিন করছে। আসলে আমি এখানে কোনো ইন্ডিভিজুয়াল ভার্টিব্রা মিন করছি না। যাই হোক, এই ভার্টিব্রাল কলাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা স্পাইনাল কর্ড পাস করছে। এখন একটু খেয়াল করো, এই স্পাইনাল কর্ড থেকে কিছু এখান থেকে দেখো ছোট 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 কিছু রুটলেটস বের হচ্ছে। এই রুটলেটস গুলো হচ্ছে কার? এই যে রুটলেটস কিছু বের হচ্ছে, এই রুটলেটস গুলা তৈরি করছে দেখো সামনে একটা কর্ড, পেছনে একটা রুট, পেছনে একটা রুট। তাহলে একটা ভেন্ট্রাল রুট, একটা ডরসাল রুট। কিভাবে ফরমেশন হলো? বাই ইউনিয়ন অফ সাম রুটলেটস, যেগুলো কোত্থেকে আসছে? স্পাইনাল কর্ড থেকে। তাহলে এটা ধরে নিলাম এটা ভেন্ট্রাল রুট, এটা ধরে নিলাম ডরসাল রুট, ঠিক আছে? এবং ডরসাল রুটের সাথে দেখো এখানে একটা ফোলা একটা অংশ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন। আচ্ছা, যাই হোক, তাহলে ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট দেখো, এরপর কি হলো? একটু পরেই দুইটা রুট ইউনিয়ন হলো। কোন লেভেলে? ঠিক ইন্ট্রাভার্টিব্রাল ফোরামেন লেভেলে। কারণ এর উপরে যদি এখানে একটা ভার্টিব্রা বসতো তাহলে কিন্তু ইন্ট্রাভার্টিব্রাল ফোরামেনটা কমপ্লিট হতো। যাই হোক, এখানে কমপ্লিট না, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা কমপ্লিট ইন্ট্রাভার্টিব্রাল ফোরামেন। যাই হোক, এই লেভেলে যেখানে ইন্ট্রাভার্টিব্রাল ফোরামিনা ফরমেশন হওয়ার কথা, সেই লেভেলে একটা স্পাইনাল নার্ভ ফরমেশন হলো। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা স্পাইনাল নার্ভ ফরমেশন বা হোয়াট ইজ স্পাইনাল নার্ভ সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে কি, হোয়াট ইজ এ স্পাইনাল নার্ভ? A spinal nerve is nothing but union of a ventral root and a dorsal root, ঠিক আছে? তাহলে এটা একটা স্পাইনাল নার্ভ। এখন দেখো, একটা স্পাইনাল নার্ভ ফরমেশনের সাথে সাথেই ইমিডিয়েটলি আফটার দ্য ফরমেশন এরপরে সে আবার দুইটা মেইন ডিভিশনে, প্রথম প্রাইমারি যে ডিভিশন সেটাতে ভাগ হয়ে যাচ্ছে। একটা পিছন দিকে চলে গেছে, একটা দেখো সামনের দিকে চলে যাচ্ছে। সামনের দিকে যে ডিভিশনটা চলে যায় এটাকে আমরা বলি ভেন্ট্রাল রেমাস, পেছনের দিকে যেটা চলে যায় সেটাকে আমরা বলি ডরসাল রেমাস বা পোস্টেরিয়র রেমাস, এবং সামনেরটাকে আবারও বলছি ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র রেমাস। এই হলো মোটামুটি আমাদের স্পাইনাল একটা নার্ভের ফরমেশন, এবং ইমিডিয়েটলি আফটার ফরমেশনের পর যে কাহিনী হয় সেই কাহিনী আমরা খুব সোজা করে বোঝার চেষ্টা করি। আমি একবার খুব র্যাপিড রিপিট করছি। একটা স্পাইনাল নার্ভ ফরমেশন হলো এট দ্য লেভেল অফ দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেনা বাই ইউনিয়ন অফ ভেন্ট্রাল এন্ড ডরসাল রুট। এবং যদি বলি এই রুট গুলো কোথেকে আসছে, অনেকগুলো রুটলেটস মিলে যেগুলো আসে স্পাইনাল কর্ড থেকে, সেখান থেকে এই রুটলেটস গুলো মিলে ফরমেশন হয়েছে সেই রুট গুলো। সামনের দিকে থাকে বলে এটার নাম ভেন্ট্রাল রুট, পেছনের দিকে থাকে বলে সেটার নাম ডরসাল রুট। ডরসাল রুটে একটা স্পেশালিটি, সেটা হচ্ছে ডরসাল রুটে আমরা দেখতে পাচ্ছি একটা ফোলা একটা মানে গ্যাংলিয়ন, যেটা নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন। হোয়াটএভার, মানে that's how a spinal nerve is being formed, and immediately after formation it is again dividing into two branches, that is ventral ramus or anterior ramus, and the posterior one is dorsal ramus. এই হলো একটা স্পাইনাল নার্ভের ফরমেশনের কাহিনী, বা ডেফিনেশনও বলতে পারি কিভাবে ফরমেশন হয় সেটাও আমরা জানলাম। এরপরে আমাদের যেটা চিন্তা করতে হবে স্পাইনাল নার্ভ এইগুলা আমরা সবাই জানি। স্পাইনাল কর্ড যেহেতু আমাদের এখান থেকে শুরু করে আমাদের ফোরামিনা মেগনাম থেকে শুরু হয়ে, সেখান থেকে শুরু হয়ে যেহেতু আমরা জানি যে পুরো ভার্টিব্রাল কলাম হয়ে আমাদের স্পাইনাল কর্ডটা নামতে থাকে, এবং স্পাইনাল কর্ডের যেহেতু বিভিন্ন সেগমেন্ট, এবং থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড এভাবে স্পাইনাল নার্ভ ফরমেশন করতে 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 নামতে থাকে, মানে দুই পাশ থেকে স্পাইনাল নার্ভ ফরমেশন করে। যে কারণে আমরা এই পুরো স্পাইনাল কর্ডের মধ্যে টোটাল 31 পেয়ার্স 31 জোড়া স্পাইনাল নার্ভ আমরা এইভাবে তৈরি করি, যেগুলো স্পাইনাল কর্ডের রিজিয়ন অনুযায়ী বা সেগমেন্ট অনুযায়ী নাম করা। যেমন আমি যদি বলি সার্ভাইকাল সেগমেন্টে বা সার্ভাইকাল রিজনে যেগুলো আছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভ কতগুলা? আমাদের 8 জোড়া, 8 পেয়ার্স। এরপর কোনটা? থোরাসিক রিজনে যে স্পাইনাল নার্ভ গুলো আছে সেগুলো কতগুলা? সেগুলো হচ্ছে 12 পেয়ার্স। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে লাম্বার রিজনে 5 পেয়ার্স, স্যাক্রাল রিজনে 5 পেয়ার্স, এবং কক্সিজিয়াল
এবং এরপরে যা আছে তা টোটাল আমাদের 31 পেয়ার। এখন আসি এই স্পাইনাল নার্ভের ফার্দার যেটা আমাদের জানতে হবে, আজকের জন্য অবশ্যই জানতে হবে, এই জিনিসটা আগে বাদ দিয়ে গেলেও আজকে তোমরা বাদ দিতে পারবে না। সেটা হচ্ছে দেখো, প্রশ্নটা হলো একটা স্পাইনাল নার্ভ এটা কি অটোনমিক সাপ্লাইয়ের সাথে সামহাউ কোরিলেটেড নাকি এটা ফ্রিলি কাজ করে? আবারও বলছি প্রশ্নটা, একটা স্পাইনাল নার্ভ ইজ ইট ফ্রি অফ অটোনমিক নার্ভ সাপ্লাই অর নট? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো প্যারাভার্টিব্রাল গাটার রিজনে বা এই যে ভার্টিব্রাল বডির দুই পাশে এখানে দেখো এই যে বিডেড 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 কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ, একটা এই পাশেও আছে এই পাশেও আছে, দুই পাশে ভার্টিব্রাল প্যারালালি দুই পাশে আছে। এইগুলোর নাম কি সবাই আমি আশা করি জানো, যেটার নাম হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। সিম্প্যাথেটিক চেইন, সেই সিম্প্যাথেটিক চেইনও একই তালে এটার নাম ছিল কিন্তু উপর থেকে। এখন দেখো এই যে সিম্প্যাথেটিক চেইন, সিম্প্যাথেটিক চেইনের সাথে, সিম্প্যাথেটিক চেইন মানে কি? সিম্প্যাথেটিক চেইন মানে এটা ইন্ডিকেট করছে সিম্প্যাথেটিক সাপ্লাই। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, ওয়ান ইজ সিম্প্যাথেটিক, অ্যানাদার ইজ প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমার প্রশ্নটা ছিল অটোনমিক সাপ্লাইয়ের সাথে এই স্পাইনাল নার্ভ কোনোভাবে কি রিলেটেড নাকি সে ইন্ডিভিজুয়াল, মানে সে আলাদা? অবশ্যই রিলেটেড, আমাদের এই ছবিটাই প্রমাণ সে যে রিলেটেড, এই ছবিটাই তার প্রমাণ। দেখো এইটা যে এই লেভেলে, এটা যে লেভেলে হোক, দেখো সেই লেভেলে এখানে যে এই সিম্প্যাথেটিক চেইনের যে গ্যাংলিয়নটা আছে, সেই গ্যাংলিয়নের দেখো এই যে দুটো ছোট ছোট ব্রাঞ্চ বা কমিউনিকেন্স, এগুলোকে বলা হয় রেমাস কমিউনিকেন্স। সামনে যেটা এটা হচ্ছে হোয়াইট রেমাস কমিউনিকেন্স, পেছনের দিকে যেটা আছে সেটা হচ্ছে ডর্সাল রেমাস কমিউনিকেন্স। এই দুইটা রেমাস কমিউনিকেন্স এর মাধ্যমে দেখো এই যে স্পাইনাল নার্ভ থেকে যে দুইটা ভেন্ট্রাল এবং ডর্সাল রেমাস তৈরি হলো, কোন রেমাসের সাথে সম্পর্কিত? ভেন্ট্রাল রেমাস অফ স্পাইনাল নার্ভের সাথে এই গ্রে এবং হোয়াইট রেমাস কমিউনিকেন্সটা কিন্তু সম্পর্কিত। কাজে আমরা এখান থেকে উত্তরটা কিন্তু পেয়ে গেলাম, স্পাইনাল নার্ভ এবং তার যে ব্রাঞ্চ সেটা অটোনমিক সাপ্লাইয়ের সাথে সম্পর্কিত। অটোনমিক সাপ্লাইয়ের কোন কম্পোনেন্টের সাথে সম্পর্কিত? সিম্প্যাথেটিক কম্পোনেন্টের সাথে সম্পর্কিত। আচ্ছা, যেহেতু ভিডিওটা থেকে যাবে আমি এটা রিপিট করলাম না, কেউ যদি না বুঝে থাকো এই অংশটা আমি চাইবো রিমাইন্ড করে তোমরা আবার দেখবা, কিন্তু এটা বুঝতে হবে যে একটা স্পাইনাল নার্ভ ইন্ডিভিজুয়াল, মানে সে স্বাধীন না, মানে সে কার উপর ডিপেন্ডেন্ট বা একই সাথে কোরিলেটেড। ওরা কার সাথে? সিম্প্যাথেটিক সাপ্লাই, দ্যাট মিনস ইট ইজ রিলেটেড টু দা অটোনমিক সাপ্লাই অফ আওয়ার বডি। ঠিক দেখো নিচের যে স্পাইনাল নার্ভটা সেটারও একই অবস্থা, ভেন্ট্রাল যে রেমাসটা, ভেন্ট্রাল রেমাসটা সেই লেভেলে যে সিম্প্যাথেটিক চেইনের যে গ্যাংলিয়নটা আছে তার সাথে দেখো কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, এই ছবি থেকে তাহলে আমরা অনেক কিছু শিখলাম, এবার আমরা যাই পরের ছবিতে। আচ্ছা, এখন কথা হলো স্পাইনাল নার্ভ তো 31 জোড়া, 31 পেয়ার্স। এই 31 জোড়া স্পাইনাল নার্ভের মধ্যে এই সাপ্লাইটা কিভাবে হয় সেটা আমাদের একটু জানতে হবে। এটাও আমাদের আজকে পড়ার সাথে সম্পর্কিত। আমি এখানে কোনো কিছু বার্ডেন হিসেবে তোমাদেরকে দিতে চাচ্ছি না, কিন্তু এই জিনিসগুলো আসলে বাদ দিলে হবে না। তাহলে আমরা একটু সেটাও একটু দেখে নেই। এখন দেখো, সাপোজ এটা মনে করি এটা থোরাসিক 1 লেভেলের স্পাইনাল কর্ড। আমরা মনে করলাম থোরাসিক 1 লেভেলের এই যে স্পাইনাল কর্ড, দেখো এই লেভেল থেকে ফরমেশন হলো ভেন্ট্রাল রুট এবং ডর্সাল রুট। এই যে রুটলেটস গুলো মিলে ফর্ম হলো ভেন্ট্রাল রুট এবং ডর্সাল রুট, এবং ডর্সাল রুটে আমরা ডর্সাল রুট গ্যাংলিয়ন দেখতে পাচ্ছি। দুইটা রুট মিলে ফরমেশন হলো স্পাইনাল নার্ভ, এবং সেই স্পাইনাল নার্ভ এট দ্য লেভেল অফ ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখন দেখো এই যে স্পাইনাল নার্ভটা, ধরে নিলাম এটা থোরাসিক 1, শুরুতেই বলছি এই থোরাসিক 1 স্পাইনাল নার্ভ যেটা ফরমেশন হলো, এই নার্ভটা দুইটা রেমাসে ভাগ হয়, একটা ভেন্ট্রাল রেমাস একটা ডর্সাল রেমাস। এটা ডর্সাল রেমাস, এটা ভেন্ট্রাল রেমাস। ভেন্ট্রাল রেমাসটা আমরা দেখতেই পাচ্ছি দুইটা আবার রেমাস কমিউনিকেন্স এর মাধ্যমে পাশে দিয়ে যে সিম্প্যাথেটিক চেইন ক্রস করছে তার সাথে কানেক্টেড। এখন কথাটা হলো এই সাপ্লাইটা এই থোরাসিক 1 লেভেলে বা এই সেগমেন্টে যে স্পাইনাল নার্ভ সেটা কিভাবে সাপ্লাই দেয়, বা আমরা বলতে পারি একটা সিম্প্যাথেটিক সাপ্লাই আসলে কিভাবে হয় একটা এই যে সোমাটিকের সাথে। এই যে স্পাইনাল নার্ভ গুলো ফরমেশন হয়, এই সাপ্লাই গুলো এমন, এটা নট ম্যান্ডেটরি যে সে যে লেভেলে ফরমেশন হয়েছে সেই লেভেলেই সাপ্লাই দিবে। মানে ব্যাপারটা কি, সাপোজ এখানে স্পাইনাল নার্ভ ফরমেশন হলো, ফরমেশনের পর ডর্সাল রেমাস ভেন্ট্রাল রেমাস তৈরি হলো। এখন মনে করি ডর্সাল যে রেমাসটা এটা পিছনের দিকে ব্যাকের মাসেলকে সাপ্লাই দিল, যেহেতু এগুলো সোমেটিক নার্ভ ব্যাকের মাসেলকে সাপ্লাই দিল। সামনে যেটা সেটা হতে পারে এখান থেকে গিয়ে সরাসরি সাপ্লাই দিচ্ছে কোন একটা, মানে তার যে লেভেলে যাকে সাপ্লাই দেওয়ার কথা, অথবা সে যেটা করতে পারে সেটা হচ্ছে সে যে গ্যাংলিয়নে গেল, মানে সিম্প্যাথেটিক চেইন লেভেলে এই লেভেল বরাবর যে গ্যাংলিয়ন সে গ্যাংলিয়নে গেল। হতে পারে এই গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক কোনো ফাইবার কোনো অর্গানকে সাপ্লাই দিল, অথবা এই গ্যাংলিয়নে না থেকে সে এই গ্যাংলিয়নে জাস্ট গেল, গিয়ে এখনো কিন্তু সে শেষ হয় নাই, গিয়ে কোথায় গেল, এর উপরে গ্যাংলিয়নে গেল, এর উপরে গ্যাংলিয়নে গিয়ে তারপর সে শেষ হলো, মানে এরপর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শুরু হলো, তারপর গিয়ে সাপ্লাই দিল। তাহলে আমি কি বললাম, কথাটা আমি আবারও রিপিট করছি, নট ম্যান্ডেটরি দ্যাট এ স্পাইনাল নার্ভ
আফটার ফরমেশন এট ইটস লেভেল উইল সাপ্লাই অনলি দ্যাট এরিয়া। মানে একটা স্পাইনাল নার্ভ ফরমেশনের পর সে সাথে সাথে যে ফরমেশনে যে লেভেলে তৈরি হয়েছে সেই লেভেলে যা অর্গান পায় সামনে তাকেই সাপ্লাই দিবে সেটা জরুরি না, এরকম নাও হতে পারে। হতে পারে ওই লেভেলের কোনো সাপ্লাই দিছে, অথবা হতে পারে সে এই সিম্প্যাথেটিক চেনটাকে সিঁড়ির মতো বেয়ে বেয়ে বরাবর যে গ্যাংলিয়নটা পাবে সেখানে গিয়ে শেষ হয়ে ওখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের মাধ্যমে সাপ্লাই দিতে পারে, অথবা এটাকে সিঁড়ি হিসেবে ইউজ করে সে উপরে উঠে উপরের দিকে সাপ্লাই দিতে পারে, অথবা নিচে গিয়েও কিন্তু সাপ্লাই দিতে পারে। এইভাবে সাপ্লাইটা হয়। এখানে এই একটা জিনিস, এই আরেকটা জিনিস আমাদের বুঝার আছে আজকের প্যাথোফিজিওলজি গুলো বুঝার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন মোডালিটিতে বা কোন মোডে একটা স্পাইনাল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে আমরা স্পাইনাল নার্ভ থেকে আমরা কি কি শিখলাম? আমরা স্পাইনাল নার্ভ থেকে প্রথমে শিখলাম একটা স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয়, এবং স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয়, কোন লেভেলে ফরমেশন হয়, এবং স্পাইনাল নার্ভের কোন রুটের সাথে ডরসাল রুট মানে কোনটার সাথে গ্যাংলিয়ন আছে। এরপর যেটা দেখছি ফরমেশনের পর স্পাইনাল নার্ভের কি অবস্থা হচ্ছে, দুইটা রেমাসে ভাগ হয়ে যাচ্ছে, ভেন্ট্রাল এবং ডরসাল। ডরসাল রেমাসটা ডরসাল বডি ওয়ালে সাপ্লাই দেয়, ভেন্ট্রাল রেমাসটা সাপ্লাই দেয় ভেন্ট্রাল বডি ওয়ালে। এ হলো কথা। কিন্তু ভেন্ট্রাল যে রেমাসটা, এই রেমাসটা আবার একজনের সাথে আমাদের কমিউনিকেশন রক্ষা করেই যাচ্ছে, সেটাকে সিম্প্যাথেটিক চেইন মানে অটোনমিক সাপ্লাই বা সিম্প্যাথেটিক সাপ্লাই। কিভাবে রক্ষা করতেছে? দুইটা কমিউনিকেন্স এর মাধ্যমে। সে কমিউনিকেন্স এর নাম কি? গ্রে রামাই কমিউনিকেন্স এন্ড হোয়াইট রামাস কমিউনিকেন্স। ঠিক আছে, এরপর আমরা যেটা জানলাম স্পাইনাল নার্ভের মোডাল মানে মোডটা কিভাবে, সাপ্লাইটা কিভাবে হবে, ওই লেভেলেই সাপ্লাই দিবে নাকি এটা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, এটা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, এবং কি যাওয়ার সময় কাকে সে সিঁড়ি হিসেবে ইউজ করে? সিম্প্যাথেটিক চেনকে। এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এরপর আমি যেখানে যাব আমাদের স্পাইনাল কর্ড যদি মোটামুটি শেষ হয়ে যায়, এবার আমরা দেখব একটা ভেন্ট্রাল রেমাসের কি কি কাহিনী হচ্ছে। এরপরে ছবিতে যাচ্ছি আমি। এই যে দেখো স্পাইনাল নার্ভ ফরমেশন হলো, ফরমেশন হওয়ার পর এই যে দেখো স্পাইনাল নার্ভ ফরমেশন হলো, ভেন্ট্রাল এই যে ফরমেশন হলো, ফরমেশনের পর ডরসাল রেমাস যেটা একটু ছোট, এরপর আসে যে এটা ভেন্ট্রাল রেমাস, এটা থোরাসিক রিজনে। এখন দেখো এই যে ভেন্ট্রাল রেমাসটা কি করছে? সিম্প্যাথেটিক চেনের সাথে কমিউনিকেশন করছে দুইটা রেমাস কমিউনিকেন্স এর মাধ্যমে। আচ্ছা, আজান শুরু হয়ে গেছে, একটু আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম ভেন্ট্রাল রেমাস। প্রথম যে ডিভিশনটা হলো প্রাইমারি, এই যে অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই বা অ্যান্টেরিয়র যে ভেন্ট্রাল যে রেমাস, এই যে রেমাসটা আমরা একটার জন্য একটার এরকম মানে একটাকে ইন্ডিকেট করলে বলি রেমাস, আবার যখন বহুবচনে বলি প্লুরাল নাম্বারে বলি তখন বলি রেমাই। যাই হোক, তাহলে দেখো এই একটা অ্যান্টেরিয়র যে বা প্রথম যে ডিভিশনটা হলো এটা ডরসাল ডিভিশন, এটা ডরসাল ডিভিশন এবং এটা হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন। এই যে ভেন্ট্রাল যে ডিভিশন,
এই ভেন্ট্রাল ডিভিশন গুলো সামনের দিকে অ্যান্টেরিয়র বডি ওয়ালে এসে সাপ্লাই দেয়, পেছনের গুলো পোস্টেরিয়র বডি ওয়ালে সাপ্লাই দেয়, যেহেতু সোমেটিক সাপ্লাই। এবং অ্যান্টেরিয়রটা যে ব্রাঞ্চটা আরো একটা কাজ করে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক চেনের সাথে দেখো কমিউনিকেশন রক্ষা করছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আজকে ক্লাসের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে এই অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস গুলা বা এই র্যামাই গুলা এরা আরো একটা কাজ করে, সেটা হচ্ছে ওরা এরকম একটা নেটওয়ার্ক তৈরি করে। সবসময় না, কোনো কোনো জায়গায় আমাদের বডি কোনো জায়গায় ওরা এরকম একটা কমপ্লেক্স একটা নেটওয়ার্ক তৈরি করে, যেটাকে আমরা বলি প্লেক্সাস। কিরকম প্লেক্সাস? নার্ভের একটা প্লেক্সাস। প্লেক্সাস মানে যদি জালিকা হয় তাহলে ব্যাপারটা হলো নার্ভের কিছু প্লেক্সাস তৈরি করে। ডরসাল র্যামাসটা কিন্তু এই কাহিনী করে না। এই কাহিনীটা কে করে? সামনের দিকে যে র্যামাসটা তৈরি হচ্ছে সেই র্যামাস গুলা তারা বিভিন্ন যেমন কোথায় কোথায় তৈরি হচ্ছে আমাদের সার্ভাইকেল রিজনে এরকম নার্ভ র্যামাস একটা প্লেক্সাস আছে যেটাকে আমরা বলি সার্ভাইকাল প্লেক্সাস। আজকে আমরা যেটা পড়বো সেটা এই রিজনে, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস। এছাড়া আছে আমাদের লাম্বার প্লেক্সাস, সার্ভাইকাল প্লেক্সাস, এরকম আমাদের বডিতে আরো প্লেক্সাস আছে। তাহলে এই নার্ভের প্লেক্সাস গুলো আসলে কিভাবে ফরমেশন হয়? নার্ভের প্লেক্সাস গুলো ফরমেশন হয় কয়েকটা নার্ভের যে ফাইবার, মানে যে লেভেলে ধরলাম আমাদের আজকে যে ব্র্যাকিয়াল প্লেক্সাস, সার্ভাইকাল 5 থেকে শুরু করে থোরাসিক 1 পর্যন্ত এই নার্ভের ভেন্ট্রাল র্যামাস গুলা মনে করি এটা সার্ভাইকাল 5, ওর হাতটা বাড়াই দিল সার্ভাইকাল 6 এর কাছে, 6 বাড়ালো 7 এর কাছে, এরকম করে ওরা একটা জালিকা তৈরি করে। তাহলে এটা যে শুধু ব্র্যাকিয়াল প্লেক্সাসের জন্য কমন তা কিন্তু না, যে কোনো প্লেক্সাস মানেই ওখানে কয়েকটা নার্ভ রুট, এবং নার্ভ রুট মানে কমপ্লিট পুরো নার্ভ এরিয়াটা না, মানে একটা ব্রাঞ্চে আসে। সেটা কোনটা? ভেন্ট্রাল র্যামাস। স্পাইনাল নার্ভের কোনটা? ভেন্ট্রাল র্যামাস গুলা। তাহলে একটা ভেন্ট্রাল র্যামাসের কাহিনী আমরা দেখলাম কি কি কাহিনী করতে পারে। আজকে বোঝার জন্য যে দুটো কাহিনী আমাদেরকে বুঝতেই হবে, একটা হচ্ছে কমিউনিকেশন উইথ দ্য সিম্প্যাথেটিক চেন, আর একটা হচ্ছে প্লেক্সাস ফরমেশন। তাহলে এভাবে একটা নার্ভের প্লেক্সাস তৈরি হচ্ছে। তাহলে সো ফার আজকের ক্লাস থেকে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম? একটা স্পাইনাল নার্ভের ব্যাপারে জানলাম, স্পাইনাল নার্ভ কিভাবে ফরমেশন হয় এই জিনিসগুলো আমরা মোটামুটি জেনে গেছি। এরপর আমরা যেটা জানলাম ভেন্ট্রাল অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস, যেটা ভেন্ট্রাল র্যামাস যেটা, সেটা কি কাহিনী করছে আজকে বোঝার জন্য আমি আবারও বলছি দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ভেন্ট্রাল যে র্যামাসটা ইমিডিয়েটলি আফটার ফরমেশন দ্য স্পাইনাল নার্ভ, দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস যেটা, it is communicating with the sympathetic chain by two ramus communicants. One is gray ramus communicants, another is white ramus communicants. ঠিক আছে, যাই হোক সে কমিউনিকেন্টস রক্ষা করছে এক। আর দুই নম্বর যেটা জানতে হবে, এই র্যামাস গুলাই অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস গুলাই নিজেদের মধ্যে মানে ওরা এরকম আমাদের কয়েকটা রিজনে বিভিন্ন প্লেক্সাস তৈরি করছে। তাহলে নার্ভ প্লেক্সাস জিনিসটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা এই যে কমিউনিকেশনটা সিম্প্যাথেটিক চেনের সাথে যে কমিউনিকেশনটা সেটাও কমিউনিকেশন, এটাও আমরা ক্লিয়ার হলাম। আরো একটা জিনিস আমরা ক্লিয়ার হইছি যে যে লেভেলে ফরমেশন হবে সেই লেভেলে এই যে স্পাইনাল নার্ভটা, সেই সেগমেন্টের স্পাইনাল নার্ভটা সেই রিজন বরাবর যাকে পাচ্ছে তাকেই সাপ্লাই দিবে এমনটা কিন্তু কোনো কথা নাই। সেটা উপরে গিয়েও সাপ্লাই দিতে পারে, সেটা নিচে গিয়েও সাপ্লাই দিতে পারে, এবং উপরে ওঠার সময় নামার সময় সিঁড়ি হিসেবে কাকে ইউজ করবে? সিম্প্যাথেটিক চেনের গ্যাংলিয়া গুলোকে। এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না। এই তিনটা জিনিস কনসেপ্ট মাথায় রেখে আমরা সামনে এই টপিকগুলো, আজকের টপিকগুলো বাকিগুলো প্রসিড করব। ঠিক আছে, তাহলে আমি ফার্দার প্রসিড করছি। এখন আমরা আসতে পারি তাহলে একটা ব্র্যাকিয়াল প্লেক্সাস। তাহলে আমরা উত্তরটা আমাদের কাছে ক্লিয়ার। ব্র্যাকিয়াল প্লেক্সাস মানে কি? নার্ভের একটা প্লেক্সাস, যে প্লেক্সাসটা ব্র্যাকিয়াল রিজনে আছে। এটা কিভাবে ফরমেশন হয়েছে? কিছু নার্ভের অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস গুলা কমপ্লেক্সলি নেটওয়ার্ক তৈরি করে বা একটা জালের মতো বন্ধুত্ব তৈরি করে প্লেক্সাসটা তৈরি করছে ব্র্যাকিয়াল রিজনে। এই রিজনে হয় দেখে এটার নাম হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস। তাহলে এখানে না বুঝার কোনো কিছুই কিন্তু নাই। হোয়াট ইজ ব্র্যাকিয়াল প্লেক্সাস? উই আর ক্লিয়ার। আচ্ছা, এখন আসি এই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কি কি জানবো। আমি একটা এখানে ছক তৈরি করছি, তোমরা একটু খেয়াল করো, যদিও বা আমি আগের ক্লাসেও বলছি, তারপর আমি একটু বলি এই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কি কি পড়বো। ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফরমেশন। এরপর আমরা জানবো সাইট, এটা কোথায় আছে, এবং প্রত্যেকটা পার্ট ব্র্যাকিয়াল প্লেক্সাসের যা যা পার্ট আছে সেই পার্টগুলো কোনটা কোথায় লোকেটেড। এরপরে যেটা জানবো এটা ফরমেশনের সময় রুট ভ্যালু আসলে কোনটা কত, মানে এটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। এরপর হচ্ছে ডিভিশন। ডিভিশন জানার পর আমরা যেটা জানবো কি কি ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। তাহলে এই জিনিসগুলো আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে জানতে হবে। এখন আমি একটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের ছবি শেয়ার করছি, সবাই দেখো আমাদের সেই সুপরিচিত ব্র্যাকিয়াল প্লেক্সাস। একটা ব্র্যাকিয়াল প্লেক্সাস, আচ্ছা আগে আমি ইজি একটা ছবি নেই। একটা ব্র্যাকিয়াল প্লেক্সাস কিভাবে তৈরি হয়েছে দেখো। একটা ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি হয় অবশ্যই অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস দিয়ে। এখন সেগুলো কোন নার্ভ রুটের অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস? সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8 এন্ড থোরাসিক 1। এই নার্ভ গুলার অ্যান্টেরিয়র প্রাইমারি র্যামাস গুলা পরস্পরের সাথে ইউনাইটেড হয়ে, এই যে দেখো পরস্পরের সাথে বিভিন্ন ব্রাঞ্চ হয়ে ইউনাইট হয়ে তৈরি করলো একটা কমপ্লেক্স একটা নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি ব্র্যাকিয়াল প্লেক্সাস। এখন কথা হলো
এটা ফরমেশনটা একটু আমাদের বুঝতে হবে, ফরমেশনটা বুঝলে এটা কি কি পার্ট আমরা বুঝতে পারবো। এখানে দেখো সার্ভাইকেল 5 এবং সার্ভাইকেল 6 এই দুইটা নার্ভ রুট বা অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাসের থেকে যেগুলো আসছে সেগুলো দেখো ইউনাইটেড হলো, ইউনাইটেড হয়ে ফরমেশন করলো একটা ট্রাঙ্ক যেটার নাম হচ্ছে সুপেরিয়র ট্রাঙ্ক, এবং সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1 মিলে ফর্ম করলো আরো একটা ট্রাঙ্ক যেটার নাম হচ্ছে ইনফেরিয়র ট্রাঙ্ক। মাঝখানে বাকি রইল কে সার্ভাইকেল 7। সে কারো সাথে তো আর ট্রাঙ্ক তৈরি করার তার সুযোগ নাই, কাজে সে নিজে একা কন্টিনিউ হলো অ্যাজ মিডল ট্রাঙ্ক। তাহলে কয়টা ট্রাঙ্ক তৈরি হলো? এই 5টা নার্ভ রুট থেকে তৈরি হলো আমাদের কয়টা? 3টা ট্রাঙ্ক। এখন দেখো প্রত্যেকটা ট্রাঙ্ক, ইচ ট্রাঙ্ক সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র ট্রাঙ্ক এগেইন ডিভাইডিং ইনটু দুইটা ব্রাঞ্চে ওরা ভাগ হচ্ছে। দেখো এগেইন ডিভাইডিং ইনটু 2 ব্রাঞ্চেস, one is anterior, another is posterior, anterior posterior, anterior posterior, এভাবে ভাগ হলো। আচ্ছা, এখানে ছবি আঁকার সময় স্টুডেন্টদের যেটা কমন যেটা ভুল হয়, যেমন আমি এটা দেখাচ্ছি, নিচেরটা দেখো এইদিকে অ্যান্টেরিয়র, এদিকে সরি এখান থেকে দেখাই আমি। উপরে যে ট্রাঙ্ক দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনটা এইদিকে, পোস্টেরিয়র ডিভিশনটা দেখো এটা নিচে দিয়ে চলে গেল, পোস্টেরিয়র ডিভিশন। মিডল ট্রাঙ্কে দেখো এটা অ্যান্টেরিয়র ডিভিশন, এটা পোস্টেরিয়র ডিভিশন। এখন নিচের যেটা ইনফেরিয়র যেটা ট্রাঙ্ক, এখানের ক্ষেত্রে আমরা আগে দেখতে পাচ্ছি পোস্টেরিয়র ডিভিশনটাকে। সবাই মানে এটা আঁকার সময় এটাকে অনেক সময় অ্যান্টেরিয়র লিখে ফেলে, এটাকে পোস্টেরিয়র লিখে ফেলে, কারণ আগের যে ট্রাঙ্ক গুলা ওদের ক্ষেত্রে সবসময় ওরা অ্যান্টেরিয়রটা দেখে দেখে অভ্যস্ত, এখানে গিয়ে ওরা কি করে ফেলে, লিখে ফেলে অ্যান্টেরিয়র। ব্যাপারটা কিন্তু সেরকম না। এটার কারণ হলো এই ছবিতেও এটা মানে আসলে বোঝা যাচ্ছে না, এটা একটু ঘুরে যায়, ঘুরে গিয়ে এইদিকে অ্যান্টেরিয়র এইদিকে পোস্টেরিয়র, এই ঘোরাটা এখানেও এটা আসলে ক্লিয়ার আসে নাই। এই ছবিটা ভালো আছে বিডিতে, আমার কাছে বিডি নাই, বিডির আমি ছবিটাও আমি ম্যানেজ করতে পারি না, এগুলো আমি ইন্টারনেট থেকে নামানো ছবি। তো যাই হোক, তো সেই ছবিটা তোমাদের এটা মাথায় রাখতে হবে, এই পাশে কিন্তু অ্যান্টেরিয়র না, কারণ আপার ট্রাঙ্কেও এদিকে অ্যান্টেরিয়র ছিল, মিডল ট্রাঙ্কের জন্য এদিকে অ্যান্টেরিয়র ছিল, লোয়ার ট্রাঙ্কের জন্য কিন্তু এটা কিন্তু পোস্টেরিয়র। এখানে টুইস্টিংটা এখানে বোঝা যাচ্ছে না। আমি আবারও বলছি বিডি 84 এর বইয়ে এই ছবিটা ভালো ছিল, আমার কাছে এই মুহূর্তে নাই, আমি অ্যাভেল করতে পারলাম না আজকে। যাই হোক, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। হোয়াট এভার, আমরা দেখলাম প্রত্যেকটা ট্রাঙ্ক, ইচ এন্ড এভরি ট্রাঙ্ক ইজ এগেইন ডিভাইডিং ইনটু 2, এই যে প্রত্যেকটা দুইটা ডিভিশনে ভাগ হচ্ছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আচ্ছা, এরপরে যেটা হলো এই দেখো সুপেরিয়র ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন এবং মিডল ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন আবার একসাথে হলো, একসাথে হয়ে ওরা আরো একটা স্ট্রাকচার তৈরি করলো যেটা নাম হচ্ছে কর্ড। কোন কর্ড? যেহেতু এটা লেটারাল পাশে, আমাদের এক্সিলার সাথে কম্পারিজন করে এটা লেটারাল সাইডে পড়ে দেখে এটাকে বলা হয় লেটারাল কর্ড। এবং দেখো ইনফেরিয়র ট্রাঙ্কের অ্যান্টেরিয়র যে ডিভিশন সে একা একটা ট্রাঙ্ক তৈরি করে একদম মোস্ট মিডিয়াল সাইডে, এজন্য এটাকে বলা হয় মিডিয়াল কর্ড। এবং বাকি রয়ে গেল প্রত্যেকটার পোস্টেরিয়র কর্ড। এই ইনফেরিয়র ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন, মিডল ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন এবং সুপেরিয়র ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন, তিনটা মিলে ফর্ম করলো আমাদের পোস্টেরিয়র কর্ড। এই রিলেশনটা মিডিয়াল, লেটারাল এবং পোস্টেরিয়র আমরা কেন বলছি? এটা বলছি আমরা অ্যাক্সিলার রিলেশন। এটা আমরা কিসের রিলেশনে বলছি? অ্যাক্সিলার রিলেশনে এরা পোস্টেরিয়রলি থাকে দেখে এদেরকে বলা হয় লেটারাল কর্ড, মিডিয়াল কর্ড, পোস্টেরিয়র কর্ড। এটাও একটা কথা এখানে। আচ্ছা যাই হোক, এখন এই কর্ডগুলো থেকে কিছু দেখো ফার্দার যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে কিছু নতুন কিছু নার্ভ তৈরি হলো এই কর্ডগুলো থেকে। এছাড়া এই থ্রু আউট এই যে রুট, ট্রাঙ্ক, ডিভিশন এবং কর্ড, এই প্রত্যেকটা পার্ট থেকে আমাদের বিভিন্ন নার্ভ তৈরি হচ্ছে। আমি এই নার্ভের নামগুলোতে আলাদা করে বলে আর সময় নষ্ট করবো না, এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট পার্ট অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস, এটা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবা। আচ্ছা, এখন তাহলে ইন কনক্লুশনে আমরা কি পেলাম যে ব্র্যাকিয়াল প্লেক্সাস কিভাবে তৈরি হলো, কোন কোন নার্ভ রুটের কন্ট্রিবিউশন ছিল, এবং ভুলে যাব না এগুলো সবগুলো কিন্তু অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাস। এবং এই ওভারঅল থ্রু আউট দ্য কোর্স ব্র্যাকিয়াল প্লেক্সাস এই জালিকাটা তৈরি করতে আমরা কি কি পেলাম? রুট, ট্রাঙ্ক, ডিভিশন এবং কর্ড। এখন আমাদের যেটা জানতে হবে এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ডের লোকেশন কোথায়, এটা আমরা একটু ক্লিয়ার হব। তাহলে আমি এরপরে ছবিতে যাচ্ছি। আচ্ছা, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ডে দেখো রুট এবং ট্রাঙ্ক এইগুলো হচ্ছে, দেখো তোমরা নিজেই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রুট, এগুলো হচ্ছে ট্রাঙ্ক। এই যে আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক, এই রুট এবং ট্রাঙ্কের লোকেশন হচ্ছে আমাদের নেক রিজনে। কোথায়? আমাদের নেক রিজনে। এরপরে দেখো ডিভিশন, এই যে ডিভিশন গুলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র ডিভিশন, ডিভিশন গুলা কোথায় আছে? ডিভিশন গুলো আছে আমাদের ক্লাভিকলের নিচে, রেট্রো ক্লাভিকুলার, এই জন্য এই ডিভিশনটাকে বলা হয় রেট্রো ক্লাভিকুলার, এই পার্টটা হচ্ছে রেট্রো ক্লাভিকুলার। এরপরে আমাদের যেটা কর্ড, কর্ড গুলো কোথায় তৈরি হয়েছে? অ্যাক্সিলাতে, যেটা আমি বলছিলাম যে লেটারাল কর্ড, মিডিয়াল কর্ড এবং পোস্টেরিয়র কর্ডে নাম দেওয়ার কারণ হলো ওরা অ্যাক্সিলার রিলেশনে, যেটা মিডিয়াল সাইডে সেটাকে বলি মিডিয়াল কর্ড,
যেটা লেটারাল সাইডে সেটাকে আমরা বলি লেটারাল কর্ড, এবং যেটা পোস্টেরিয়রলি মানে অবস্থান করে সেটাকে আমরা বলি পোস্টেরিয়র কর্ড। সো দিস আর দ্য ব্রাঞ্চেস অফ এ ব্র্যাকিয়াল প্লেক্সাস। তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আমরা কি কি জানলাম, কিভাবে ফরমেশন হলো, কিভাবে ভাগ হলো, এবং কেন আমরা কোনটাকে কর্ড বলছি কোনটাকে রুট বলছি, কেন বলতে মানে কোনটাকে আমরা কি বলছি, এবং কি কি ব্রাঞ্চ ফরমেশন আছে সেটা আর আমি এখানে গেলাম না। আচ্ছা, মোটামুটি আমি আশা করি এতটুকু পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার। প্রথমত প্লেক্সাস কি, ব্র্যাকিয়াল প্লেক্সাস কি, কেন ব্র্যাকিয়াল প্লেক্সাস বলছি, একটা প্লেক্সাস কিভাবে ফরমেশন হয়, সেটাকে শুধু ব্র্যাকিয়াল প্লেক্সাস বলে না, যে কোনো প্লেক্সাস কিভাবে ফরমেশন হয়, ঠিক আছে? সেটা রিজন অনুযায়ী নামকরণ হয়, সার্ভাইকালের জন্য হলো সার্ভাইকাল প্লেক্সাস, লাম্বারের জন্য হলো লাম্বার প্লেক্সাস, ব্র্যাকিয়ামিয়ামসে দেখে ব্র্যাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাচ্ছি আমাদের আজকের যেটা, আমি অনেকেই হয়তো এটার জন্যই মানে ক্লাসটাতে বেশি আগ্রহী, সেটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসের আমাদের যে লেশন গুলা হয়, কমন যে ইনজুরি গুলা হয় সেগুলাতে। তবে তার আগে আমি আরেকবার রিপিট করছি, আমি ফার্স্ট সেগমেন্টে যেটা আমি পড়ালাম কোনটা, সিম্প্যাথেটিক চেনের সাথে কিভাবে একটা স্পাইনাল নার্ভ কমিউনিকেট করে, কোন রামাসটা কমিউনিকেট করে, এবং একটা প্লেক্সাস কিভাবে ফরমেশন হয়, এবং একটা স্পাইনাল নার্ভের কতটুকু না জানলেই না, অতটুকু কিন্তু আমি বলছি। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা বেস করেই কিন্তু আমরা সে মানে আগের পার্টটা যে ভালো বুঝবে সে পরের পার্টগুলো ভালো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখন আসি কমন যে ইনজুরি গুলো হয় ব্র্যাকিয়াল প্লেক্সাসে। সেখানে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের কমন যে ইনজুরি হয় সেটা হয় হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে আপার যে ইয়াতে কর্ডে মানে আপার ট্রাঙ্ক, আর একটা হচ্ছে লোয়ার ট্রাঙ্কে। আপার ট্রাঙ্ক বলতে আমরা কোনটাকে বলতেছি, আপার ট্রাঙ্কে আমরা জানি দুটা নার্ভ রুট ইনভলভ, ওয়ান ইজ সার্ভাইকাল 5 অ্যানাদার ইজ সার্ভাইকাল 6, এবং লোয়ার ট্রাঙ্কের ক্ষেত্রে যেটা ইনভলভ সেটা কি, সেটা হচ্ছে সার্ভিক্যাল 8 এবং থোরাসিক 1। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, আমি ইনজুরিতে যাওয়ার আগে একটা জিনিস বোধহয় আমি মিস করে গেছি, সেটা হচ্ছে প্রিফিক্স এন্ড পোস্টফিক্স টাইপ অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। আচ্ছা, আমি আবার ছবিতে যাই, এই কথাটা যেহেতু বাদ হয়ে গেছে, এটা বাদ পড়ে গেছে, এটা একটু আমি বলি। আচ্ছা, ব্র্যাকিয়াল প্লেক্সাস এগুলো তৈরি মানে এই যে জালিকাটা তৈরি হওয়ার সময়, এই নার্ভের জালিকাটা, এই কমপ্লেক্স নেটওয়ার্কটা তৈরি হওয়ার সময় অনেক সময় দেখা যায়, এটা কমন প্যাটার্ন, অনেক সময় দেখা যায় কি সার্ভাইকাল 5 থেকে শুরু না হয়ে এটা কোত্থেকে শুরু হয়, আরেকটু উপর থেকে। আরেকটু উপরে গেলে কত হবে, সার্ভাইকাল 4 অবশ্যই। তাহলে এবং তখন সেই সার্ভাইকাল 4 এর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকে, এবং লোয়েস্ট যে পার্টটা থোরাসিক 1 এর কন্ট্রিবিউশনটা তখন থাকে অ্যাবসেন্ট। সেই ক্ষেত্রে আমরা যে মানে ব্র্যাকিয়াল প্লেক্সাসের যে এইভাবে যদি ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি হয় সেটাকে আমরা বলবো প্রিফিক্স টাইপ, when cervical 4 contribution, the contribution from the cervical 4 root মানে will be মানে খুবই মানে ওয়েল ডিফাইন্ড, এবং থোরাসিক 1 এর কন্ট্রিবিউশন যখন অ্যাবসেন্ট হবে সেটাকে বলবো প্রিফিক্স টাইপ। ইন কন্ট্রাস্ট যদি ব্যাপারটা এমন হয় যে থোরাসিক 1 এর শেষ না হয়ে লাস্ট কন্ট্রিবিউশন নিল থোরাসিক 2 থেকে এবং উপরেরটা ইনকনস্ট্যান্ট মানে থাকলো না, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, আমরা সেটাকে বলবো পোস্টফিক্স টাইপ অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই জিনিসটাও ইজি, এটা তো মোটামুটি সবাই পারো। আচ্ছা, এখন তাহলে আমি কোথায় যাব, এখন যাব হচ্ছে আমি আমাদের নার্ভের ক্লিনিক্যাল লেশন গুলাতে। তাহলে ক্লিনিক্যাল লেশনের ক্ষেত্রে আমি বলেই নিছি যে আমাদের ক্লিনিক্যাল যে লেশন গুলো হয় সেই ক্লিনিক্যাল লেশন গুলো দুইটা জায়গায় হয়। একটা জায়গা কোথায়, একটা জায়গা হচ্ছে আমাদের এই যে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 মিলে এখানে যে আপার ট্রাঙ্কের এখানে লেশন হতে দেখা যায়, অথবা থোরাসিক 8 এবং সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 মিলে যে ইনফেরিয়র ট্রাঙ্ক ফরমেশন হয়েছে সেই ট্রাঙ্কে লেশন হতে দেখা যায়। তাহলে দুই রকম লেশন, এই দুই রকম লেশনকে আমরা কি বলি, দুই রকম লেশনকে আমরা বলি, উপরের যদি আপার ট্রাঙ্কে যদি লেশন হয় সেটাকে আমরা বলি আর্স প্যারালাইসিস, যদি লোয়ার ট্রাঙ্কে লেশন হয় সেটাকে আমরা বলি প্লাম্পিস প্যারালাইসিস। আচ্ছা, এখন একটা জিনিস আমাদেরকে চিনতে হবে আর্স প্যারালাইসিস বুঝতে গেলে, সেটা হচ্ছে আমাদেরকে চিনতে হবে হোয়াট ইজ আর্স পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু আমাদের বুঝতেই হবে। খেয়াল করো আপার ট্রাঙ্ক কিভাবে ফরমেশন হয়েছে, আপার ট্রাঙ্ক ফরমেশন হয়েছে সার্ভাইকাল 5 নার্ভ রুট এবং সার্ভাইকাল 6 নার্ভ রুট মিলে। ধরলাম এখানে ট্রাঙ্কটা ফরমেশন হলো, এবং এই আপার ট্রাঙ্ক থেকে দুইটা নার্ভ তৈরি হয়। সেই নার্ভ দুটা কি, একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস আর একটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। ট্রাঙ্ক কিন্তু এখানেই আছে, সেই ট্রাঙ্ক থেকে দুইটা নার্ভ তৈরি হলো, এবং আমরা দেখছি ট্রাঙ্ক তৈরি হয়ে ব্র্যাকিয়াল প্লেক্সাস শেষ হয়ে যায় না। ট্রাঙ্ক তৈরি হওয়ার পর প্রত্যেকটা ট্রাঙ্ক আপার মিডল এবং লোয়ার ট্রাঙ্ক ডিভিশন হয়, ডিভিশন নাই দুইটা ডিভিশনে, একটা অ্যান্টেরিয়র ডিভিশন একটা পোস্টেরিয়র ডিভিশন। তো এই ক্ষেত্রেও আপার ট্রাঙ্ক দুইটা ডিভিশনে ভাগ হয়ে গেল, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। এখন এই যে পয়েন্টটা বা এই যে এরিয়াটা একটু খেয়াল করো, এখান থেকে সার্ভাইকাল 5 নার্ভ রুট আসছে, 6 নার্ভ রুট আসছে, মিলে তৈরি করছে ট্রাঙ্ক, এবং এখান থেকে আরো দুইটা নার্ভ তৈরি হলো, এবং আরো দুইটা ডিভিশন মানে আরো দুইটা নার্ভের মতোই তৈরি হলো। তাহলে এই যে পয়েন্টটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি আর্স পয়েন্ট। এই 6টা নার্ভের
যে মিটিং পয়েন্ট এটাকে বলা হয় আমাদের আর্চ পয়েন্ট। এখন যদি আমি ব্র্যাকিয়াল প্লেক্সাসে এই জিনিসটা দেখাতে চাই তাহলে খেয়াল করো, এই যে আপার ট্রাঙ্ক যেখানে ফরমেশন হয়েছে, এই আপার ট্রাঙ্ক থেকে আবার দুইটা নার্ভ ফরমেশন হয়, একটা এই দিকে নার্ভ, একটা এই দিকে নার্ভ, এবং এছাড়া এখানে কোথায় এই যে দুটা ডিভিশনে তৈরি হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কি আর্চ পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের আর্চ পয়েন্ট। এখন কথা হলো আর্চ পয়েন্টে যদি ইনজুরি হয়ে ব্র্যাকিয়াল প্লেক্সাসে যদি লেশন হয়, বা যে কমন প্যারালাইসিস যেটা আমাদের মানে খুবই পরিচিত, সেটা হচ্ছে আর্চ প্যারালাইসিস। এখন এই আর্চ প্যারালাইসিস কিভাবে হয় বা কেন হতে পারে, এখানে তোমাকে মাথায় রাখতে হবে কজিওলজি বইয়ে অনেক রকম ভাবে লেখা থাকে বার্থ ইনজুরি, লেখা থাকে এরকম ফলন শোল্ডার, এইসব। মেন কথাটা হলো এখানে আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন এই ইনজুরিটা হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা। প্রথম যে ব্যাপারটা আমাদের এখানে যেটা না বুঝলে না, সেটা হচ্ছে আনডিউ অ্যাবডাকশন, মানে কজ যেটাই হোক, কিন্তু কি কারণে এখানে মানে স্ট্রেচ হচ্ছে বা টিয়ার হচ্ছে, সর্বোচ্চ মাত্রা হলে তো টিয়ার হলে তো একেবারে অবস্থা খারাপ, যাই হোক তার এই স্ট্রেচিং থেকে শুরু করে টিয়ার পর্যন্ত ঘটনাটা আসলে কি হচ্ছে, আনডিউ অ্যাবডাকশন। এই যে দেখো আমার তো মাথাটা আমার নর্মালি থাকার কথা, গলাটা এইভাবে, তাহলে এরকম না থেকে আমার গলাটা দেখো এরকম। এই যে আনডিউ যে অ্যাবডাকশন, এই যে অ্যাঙ্গেলটা যে বেড়ে গেল, এই আনডিউ অ্যাবডাকশনটা কার মধ্যে, অ্যাবডাকশন বা সেপারেশন, এই আনওয়ান্টেড সেপারেশনটা কার মধ্যে, শোল্ডার এবং আমার এই নেক রিজন। এই রিজনটার এই যে দেখো নর্মাল, এই রিজন থেকে এই আনডিউ অ্যাবডাকশন, যদি আনডিউ কোনো কারণে অ্যাবডাকশন এরকম করে স্ট্রেচ করে, এই জায়গাটা যদি বেড়ে যায়, আনডিউ সেপারেশন হয়, তাহলেই আমাদের আপার ট্রাঙ্কে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, আপার ট্রাঙ্কে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা কোন ক্ষেত্রে হতে পারে, অ্যাডাল্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কারণে ধারাম করে উপর থেকে এভাবে পড়ে গেলাম, আমি এইভাবে পড়ছে এইদিকে তো ব্যথা পেয়েছে সেটা না, কিন্তু আমার ট্রাঙ্কে ইনজুরি গেছে, ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি গেছে কোথায়, আপার ট্রাঙ্ক, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে মনে করো অনেক সময় আনট্রেন্ড পারসন দিয়ে বা মানে এরকম ডেলিভারি করার সময় মনে করো বাচ্চাটাও আসতে একটু কষ্ট হচ্ছিল, এখন মনে করো বেবিটা এখান থেকে বের হবে, এখন বেবিটা বের হওয়ার সময় আমি যে হেডটাকে বের করবো, হেডটাকে আমি এমন করে টান দিলাম, এখন গলাটা মাঝামাঝি জায়গায় ছিল, মাঝামাঝি জায়গা না থেকে গলাটা এমন ভাবে টান পড়লো, মানে বাচ্চাটাকে টেনে বের করা হলো এইভাবে, তাহলে এইভাবে বের করতে গিয়ে তার এখানে বেশি এক্সেস টান পড়লো এবং এটা আনডিউ সেপারেশন হলো এই শোল্ডারের সাথে আমাদের নেক রিজনের, তাহলেও তো সেই একই কাহিনী হলো, আনডিউ অ্যাবডাকশনই হলো। তাহলে এই বেসিক্যালি কমন এই দুইটা টাইপ ভাবে আমাদের এখানে আনডিউ সেপারেশনটা হয়, কার মধ্যে, আবারও বলছি, শোল্ডার এবং এই নেক রিজনের মধ্যে। তাহলে কোনো না কোনো ভাবে যদি আনডিউ সেপারেশন অফ দ্য শোল্ডার এন্ড দ্য নেক রিজন যদি এটা হয়, তাহলে আমাদের আপার ট্রাঙ্কে ইনজুরি হবে, এবং সেটা কোনটায়, আর্চ পয়েন্টে। তাহলে সেই কারণে যদি ইনজুরি হয়ে যে কমন যে প্রবলেম গুলো অ্যারাইজ করে, আমরা একসাথে সেই কন্ডিশনটাকে বলি আর্চ প্যারালাইসিস। এখন আমরা দেখবো এই আর্চ প্যারালাইসিস হলে কি কি হবে বা আমাদের কি কি জানতে হবে। আমি বরাবরই বলি, যত কথাই বলে যায় না কেন, আলটিমেটলি আমাদেরকে পাস করতে হবে, এবং পাস করার পরও যারা ভালো মার্কস চাও ওদেরকে আরো একটু ভালো করে বুঝে একটু বেশি করে মানে জেনে বেশি নাম্বার গেইন করতে হবে। তাহলে এই যেটাই করি না কেন আমাদের কি পড়তে হবে, আর্চ এই প্যারালাইসিস বা যে কোনো ক্লিনিক্যাল এইগুলো থেকে, এই নার্ভ ইনজুরি গুলো থেকে আমরা কি পড়বো, ব্র্যাকিয়াল প্লেক্সাস নার্ভ ইনজুরি গুলো থেকে আমরা কি পড়বো, আমরা সেটা একটু দেখি। একটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের, সেটা আর্চ প্যারালাইসিস হোক বা ক্লাম্পিস প্যারালাইসিস হোক, যেহেতু দুইটাই কমন, কি কি আমরা পড়বো, অবশ্যই ডেফিনেশন, এরপর যেটা সেটা হচ্ছে কজের মধ্যে তোমরা কজের চেয়েও মনে রাখবা এখানে মেইন প্যাথোফিজিওলজিটা কি, মানে এখানে আসলে মেকানিজমটা কি সেটা মনে রাখবা। মেকানিজম কিন্তু একটাই, আনডিউ সেপারেশন, যেটা আমি বললাম। এরপরে হচ্ছে নার্ভ রুল কোনটা কোনটা ইনভলভ, এটা খুবই ইজি জিনিস, তোমরা হয়তো বা খেয়াল করছো না, কিন্তু এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নার্ভ রুট কি কি ইনভলভ, এরপরে হচ্ছে নার্ভ কোনটা কোনটা ইনভলভ, মানে এই নার্ভ রুট সার্ভাইকাল 5-6 যদি হয় আর্টস এর জন্য, তাহলে এই নার্ভ গুলো দিয়ে আসলে এই নার্ভ রুট গুলো দিয়ে কোন কোন নার্ভ ফরমেশন হয়েছে, কারণ ওই নার্ভ গুলাও কিন্তু সাপ্লাই কিন্তু ঝামেলা হবে, সমস্যাটা ওখানেই। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি কি ডিসএবিলিটি বা কি কি এই যে ডিসএবিলিটি অ্যারাইজ করবে, এবং সেগুলো উইথ এক্সপ্লেনেশন সহ তোমাকে বুঝতে হবে। তুমি যদি না বুঝো তাহলে তোমাকে মুখস্থই করতে হবে, মুখস্থ করিবা ভুলিবা এইটাই চলতে থাকবে। তাহলে আমরা সেটা আজকে বোঝার চেষ্টা করব। এরপর যেটা আমাদের কথা সেটা হচ্ছে ডিফর্মিটি। এখানে একটা কথা বলি, ডিসএবিলিটি এন্ড ডিফর্মিটি ইজ নট দ্য সেম থিং, ডেফিনেটলি ইটস নট দ্য সেম থিং। ডিসএবিলিটি এবং ডিফর্মিটি মানে হচ্ছে তোমার নর্মাল অবস্থা থেকে ডেভিয়েশন হয়ে একটা পিকুলিয়ার একটা অবস্থা তৈরি হওয়া, যে কন্ডিশনটা দাঁড় হয়েছে সেটা হচ্ছে ডিফর্মিটি। আর ডিসএবিলিটি মানে এই কন্ডিশনের কারণে তুমি নর্মাল কি কি কাজ করতে পারছো না। আচ্ছা, এই জিনিসটা আমরা আরেকটু পরে বুঝবো, যখন আমরা আর্চ প্যারালাইসিস মোটামুটি আমরা ক্লিয়ারলি বুঝবো।
তাহলে কি কি আমি যে যে হেডলাইন গুলো বললাম এই হেডলাইনের আন্ডারে ক্যাটাগরিতে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তাহলে আসি আমাদের সেই হেডলাইনের ক্যাটাগরিতে আমরা কি কি জানবো। প্রথমে যেটা পয়েন্টটা তো আমরা জেনে গেছি, আর্স প্যারালাইসিস জিনিসটা কি। যদি ব্র্যাকিয়াল প্লেক্সাসের আপার ট্রাঙ্কে ইনজুরি হয়, আপার ট্রাঙ্কে ইনজুরি হয়ে প্যারালাইসিস ডেভেলপ করে, প্যারালাইসিস মানে কিছু কমন যে অবস্থা কন্ডিশন অ্যারাইজ করে সেগুলোকে আমরা বলি আর্স প্যারালাইসিস। কেন হয়, মানে মেন ইয়েটা কি, কজটা কি, আনডিউ সেপারেশন কার সাথে কার, এবং কজ গুলো সেগুলো কি কি কারণে হতে পারে সেটা আমি মোটামুটি বললাম, গ্রস মেন দুইটা কারণ। আচ্ছা, এরপর যেটা আমরা জানবো নার্ভ রুট কোনটা কোনটা ইনভলভ। আমরা জানি আপার ট্রাঙ্কে নার্ভ রুট কোনটা কোনটা, সার্ভাইকাল 5 এন্ড সার্ভাইকাল 6। এখন নার্ভ রুটও আমরা জানলাম, এরপর আমাদের জানতে হবে কোন কোন নার্ভ যেতে পারে। আমরা দুইভাবে এই জিনিসটা জানতে পারি, একটা হচ্ছে কোন কোন নার্ভ এখানে ইনভলভ হয়েছে, আর একটা হচ্ছে এই নার্ভ গুলো কোন কোন মাসেলে সাপ্লাই দিচ্ছে বা কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, ঝামেলাটা সেখানেই হবে। তাহলে এই ব্যাপারটা বোঝার সময় আমাদের আরো একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা কি, আমরা জানি যে একটা নার্ভের যদি আমরা ফাংশন চিন্তা করি, নার্ভ থেকে কি কি পড়তে হবে সেটা আমি বলছি না, আমি বলছি একটা নার্ভের ফাংশন বোঝার সময় আমরা কি কি বুঝবো। একটা নার্ভের ফাংশন বোঝার সময় আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা নার্ভ ফাংশন করে দুই ভাবে, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি। তাহলে একটা নার্ভ যদি কোনো কারণে লেশন হয় তাহলে নার্ভের কয়টা ফাংশন এখানে আমাদের ডিস্ট্রয় হবে, বা নার্ভের কোন ফাংশন গুলো হ্যাম্পার হবে। ওয়ান ইজ মোটর ফাংশন আর একটা হচ্ছে সেন্সরি ফাংশন। মোটর ফাংশন মানে কোথায়, মোটর ফাংশন মানে সেটা মাসেলে হতে পারে, যেহেতু এগুলো সোমাটিক নার্ভ তাহলে এগুলো স্কেলেটাল মাসেলেই হবে, এখানে তো আর গ্ল্যান্ড আসবে না, ঠিক আছে, আনলেস যদি কিউটেনিয়াস সাপ্লাই হয়, স্কিনের যদি গ্ল্যান্ড হয় সেটা আলাদা কথা। তাহলে এখানে আমাদের সাপ্লাই ঝামেলা হলে দুইটা জায়গায় ঝামেলা হবে, একটা মোটর সাপ্লাই একটা সেন্সরি সাপ্লাই। তাহলে আর্স প্যারালাইসিস বলি বা ক্লামকিস প্যারালাইসিস বলি, তাহলে ঝামেলা হলে আমাদের ম্যানিফেস্টেশন মানে পেশেন্টের যে ঝামেলাগুলো সেগুলো কিভাবে প্রেজেন্ট করবে, সেগুলো দুভাবে প্রেজেন্ট করবে, একটা মোটর সাপ্লাই ঝামেলা আর একটা সেন্সরি সাপ্লাই ঝামেলা। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমরা একবার প্যারালাইসিস এই এগুলার এই টার্মগুলার ডিসএবিলিটি বা ডিফর্মিটি গুলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আসছি আর্স প্যারালাইসিসে কি কি ডিফর্মিটি হয়। আর্স প্যারালাইসিস যদি আমি ডিফর্মিটি বলি, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো এই যে আমরা এখানে যে ডিফর্মিটিটা দেখতে পাচ্ছি, দেখো এর হাতটা কিভাবে আছে, হাতটাতে খেয়াল করো, আমরা খেয়াল করবো লিম্ব, যেহেতু আপার লিম্ব তাহলে আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই পুরা এই যেখানে শেষ এই যে চেহারাটা আমরা দেখি, এটা আমি একটু দেখা, আমি একটু যদি সরাসরি ক্লাস দিতাম তাহলে হয়তো দেখাতে ইজি হতো, এখন তো ব্যাপারটা সম্ভব না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখো এই যে আমি এভাবে আমার এই হাতটাকে এভাবে রোটেট করে আমি এভাবে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে আমি এভাবে যে দেখালাম এই জিনিসটা, এই যে আমি রিস্ট সহ যদি যাই তাহলে এভাবে, তাহলে উপর থেকে আমি আবার দেখাচ্ছি, এই দেখো হাত আমি ঘুরিয়ে এভাবে এভাবে, তাহলে এই জিনিসটা আমি এটা কি দেখালাম, এটা আমি দেখালাম প্যারালাইসিস। এখানে আমি যে জিনিসটা দেখাতে পারলাম না, আর্মটা একটু এরকম ঝুলে থাকে। আচ্ছা, এখন আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তাহলে এই যে ডিফর্মড অবস্থাটা দেখালাম, ডিফর্ম মানে নর্মাল থেকে ডেভিয়েশন হয়ে যে অবস্থাটা দেখালাম আর্স প্যারালাইসিসের কারণে বা আর্স পয়েন্টে ইনজুর হওয়ার কারণে এখানে কি কি অবস্থা হলো, সেটা হলো আমার হাতটা কিন্তু এরকম হচ্ছে না, আমি এভাবে রাখছি এরকমই থাকবে। তাহলে আমার হাতটা এরকম না হওয়ার মানে কি, আমি অ্যাবডাকশন করতে পারলাম না। তাহলে আমার হাতটা কেমন হয়ে আছে, অ্যাডাক্টেড। আমার হাতটা কেমন হয়ে আছে, আর্মটা কেমন হয়ে আছে, অ্যাডাক্টেড, অ্যাডাকশন। এরপর দেখো আমি হাতটাকে কিভাবে রাখছি, এভাবে, এভাবে রাখিনি, মিডিয়ালি রোটেটেড, অ্যাডাক্টেড, মিডিয়ালি রোটেটেড, এবং হাতটা ঝুলে আছে, অ্যাডাক্টেড, মিডিয়ালি রোটেটেড, এবং হাতটা কিভাবে আছে, ঝুলে আছে। আরেকটা কি, এটা ছাড়া আরেকটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এটাতে গেল হ্যান্ড, এবং এই ফোর আর্মের ক্ষেত্রে দেখো, ফোর আর্মের ক্ষেত্রে আমরা এটা কিভাবে পাইছি, এটাও পাইছি আমরা এইভাবে, এই কন্ডিশনটাকে আমরা কি বলি, এটা তো মিড প্রোন, এটা হচ্ছে প্রোনেশন এবং এটা হচ্ছে সুপাইনেশন, তাহলে এটা এইভাবে চলে গেছে। আর রিস্টের ক্ষেত্রে আমরা কি দেখছি, রিস্ট কেমন হয়ে আছে, এরকম ফ্লেক্স হয়ে আছে, রিস্ট কিন্তু এক্সটেন্ড হয়ে নাই, রিস্ট কেমন হয়ে আছে, ফ্লেক্সড হয়ে আছে। তাহলে আমি আবারও বলছি আমরা কি কি অবস্থা পেলাম, এক্সপ্লেনেশনে যাইনি, আমি জাস্ট অবস্থাগুলো বলছি, ডিফর্মিটি গুলা, আর্ম অ্যাডাক্টেড, হ্যাংস বাই সাইড, একটু এরকম ঝুলে থাকবে, মানে এই যে আর্মটাই নর্মাল যেভাবে আছে তাতে একটু সামান্য ঝুলে থাকবে। তাহলে আর্মস অ্যাডাক্টেড, হ্যাংস বাই সাইড, মিডিয়ালি রোটেটেড, এবং এলবোটা কেমন, এলবো কি হয়ে আছে, ফ্লেক্স না এক্সটেন্ড, অবশ্যই ফ্লেক্স না এক্সটেন্ড, এক্সটেন্ডেড এলবো। আর কি হয়ে আছে, রিস্ট কেমন হয়ে আছে, ফ্লেক্সড, রিস্ট কেমন হয়ে আছে, ফ্লেক্সড। এখন এই ব্র্যাকিয়াল আর্স প্যারালাইসিস এরকম অবস্থা কেন হলো, প্রশ্ন হলো সেটা। এখন অ্যাবডাকশন হচ্ছে না, হচ্ছে শুধুমাত্র অ্যাডাকশন হয়ে আছে তো আছে, এটার কারণ হলো অ্যাবডাকশন হওয়ার যে মাসেল অ্যাবডাকশন করতো সে মাসেল তো প্যারালাইজড। তার মানে ব্র্যাকিয়াল প্লেক্সাস কোন কোন মাসেলকে সাপ্লাই দিত, যারা এখানে ইনজুর্ড হয়েছে বা যাদের প্যারালাইসিস হয়েছে।
তার মানে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এই নার্ভ রুট গুলা যে নার্ভ ফরমেশন করছে বা এই নার্ভ রুট গুলো যে নার্ভে মিশে আছে, তারা যে মাসেল গুলাকে সাপ্লাই দিত, সেই মাসেল গুলা সবগুলাই কি হয়েছে, আঘাত পাইছে। আঘাত পেয়ে ওদের কাজ ওরা করতে পারছে না, ওদের কাজ করতে না পেরে তার উল্টা কারণটা হয়ে বসে আছে। তাহলে একটু দেখি সেই মাসেল গুলা কি কি। এখানে আমাদের যদি আমরা মেন মাসেল বলি, অনেক মাসেল আছে, কিন্তু আমি এখানে আর কিছু মেন মাসেল নিয়ে আসছি। যেমন দেখো, একদম যদি উপর থেকে যাই, প্রথমে আমাদের বলতে হবে আসলে ডেলটয়েডের কথা। আর্মের এখান থেকে মানে এই শোল্ডার রিজনে, এখানে হচ্ছে ডেলটয়েড। এরপরে যদি আর্ম রিজনে বলি, বাইসেপস, ব্র্যাকিয়ালিস, ব্র্যাকিওরেডিয়ালিস। এবং এরপর ফোরাম থেকে মাসেল হচ্ছে সুপাইনেটর, সুপ্রাস্পাইনেটাস এবং ইনফ্রাস্পাইনেটাস। এই মাসেল গুলা আমাদের এই রিজনে সাপ্লাই পায় মানে হচ্ছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 এই নার্ভের ফাইবার গুলা, এই মাসেল গুলাকে সামহাও কোনো না কোনো ভাবে এদেরকে যে সাপ্লাই, সেখানে এই সার্ভাইকাল 5 এবং এই 6 নার্ভ রুট গুলা আসছে। তাহলে সেই কারণে আমাদের এই ঝামেলাটা হচ্ছে। তাহলে এখন যেটা আমাদেরকে জানতে হবে, এরা আসলে আমাদের কোথায় কোথায় সাপ্লাই, মানে এই যে সাপ্লাই যে দিচ্ছিল, এই ঝামেলাটা কেন হলো। আমি এখানে সরাসরি বিশ্রাম সিং এর পেজটা আমি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার কারণ হলো, আমি এটা ছবি তুলে এটাই দিলাম, তোমরা যেন এটা দেখে নাও। আমার কাছে বিডি ছিল না, আবারও বলছি, কিন্তু আমার যতদূর মনে পড়ে বিডিতে সর্বোচ্চ সুন্দর করে লেখা ছিল এই জিনিসগুলা। যাই হোক, এটাও খারাপ লেখে নাই। একটু দেখো, অ্যাডাকশন অফ দ্য আর্ম কেন হলো। আর্মের যে অ্যাবডাকশন, আমরা জানি ফার্স্ট যে প্রথম এই আমাদের যে ফার্স্ট 15 ডিগ্রির পর 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অ্যাবডাকশন, এই কাজটা কি করতো, ডেলটয়েড মাসেল। এখন ডেলটয়েড মাসেল তো সার্ভাইকাল এই যে 5-6 এক্সিলারি নার্ভ দিয়ে সাপ্লাই পেতো, সার্ভাইকাল 5-6, তাহলে দুইটা নার্ভ ফাইবারে তো ইনভলভ। তাহলে কি হবে, ডেলটয়েড কাজ করতে পারবে না। ডেলটয়েডের কাজ ছিল অ্যাবডাকশন করা, অ্যাবডাকশন করতে পারবে না, তাই কি হয়ে গেল, অ্যাডাকশন। হাত 15 ডিগ্রি পর আর উঠাতেই পারবে না, এবং সেই 15 ডিগ্রিও উঠাতে পারছে না, কারণ আরো মিডলে রোটেট হয়ে আছে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের যে নার্ভ রুটের কারণে, যে ডেলটয়েডের প্যারালাইসিসের কারণে ডেলটয়েড যেহেতু কাজ করতে পারছে না, যে কারণে আর্মটা কি হয়ে গেল, অ্যাবডাক্ট করতে পারছে না, উল্টা অ্যাডাকশন হয়ে আছে, কাছে মানে কাছে চলে আসছে। এরপর মিডিয়াল রোটেশন কেন হচ্ছে না, মিডিয়াল রোটেশন কেন হচ্ছে না, কারণ লেটারাল রোটেশন, মিডিয়াল রোটেটেড কেন হয়ে আছে, কারণ লেটারাল রোটেশন যারা করতো, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, এই মাসেল গুলা নার্ভ সাপ্লাই সেই সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 নার্ভ রুট এখানে ইনভলভ। তো যেহেতু ওরা সাপ্লাই পাচ্ছে না এই ইনজুরির কারণে, যার কারণে ওরা লেটারাল রোটেশন না করে ওই ফাংশনটা না হয়ে অপোজিট ফাংশনটা হয়ে বসে আছে, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। একইভাবে বাকিগুলো আমি যদি বলি, এই যে এক্সটেনশন অফ দ্য এলবো, এলবোটা কেন এক্সটেন্ড হয়ে আছে, এলবোকে ফ্লেক্স করে মেইন ফ্লেক্সর হচ্ছে বাইসেপস ব্র্যাকি। বাইসেপস ব্র্যাকি দেখো, এই যে বাইসেপস ব্র্যাকি এখান থেকে এখানে পর্যন্ত এই যে মাসেলটার যে অ্যাটাচমেন্ট, আমি লাস্ট একটা ক্লাসে কিন্তু বলছিলাম যে লোয়ার ফাইবার গুলো কন্ট্রাক্ট করলে সেই জয়েন্টে মুভমেন্ট হয়, তাহলে এলবো জয়েন্টকে ফ্লেক্স করতো। বাইসেপ ব্র্যাকি যখন কন্ট্রাক্ট করতো, এলবো জয়েন্ট ফ্লেক্স করতো। বাইসেপ ব্র্যাকি তো এখন প্যারালাইজ, তাহলে আর্মটা কেমন হবে, এলবো জয়েন্ট কেমন হবে, এক্সটেন্ডেড। তাই আর্মটা এক্সটেন্ড হয়ে আসছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসি প্রোনেশন অফ দ্য ফোরাম, যেটা বললাম। প্রোনেশন অফ দ্য ফোরাম কেন হয়ে আছে, কারণ সুপাইনেশন যে করে, সুপাইনেশন যে এখানে যে করবে, মানে যে প্রোনেশন অফ দ্য ফোরাম হওয়ার কারণ হলো সুপাইনেশন যে করবে বাইসেপস ব্র্যাকি, সে এখানে কি প্যারালাইজড। তাহলে বাইসেপস ব্র্যাকির কারণে এক্সটেনশন, ফ্লেকশন না হয়ে এক্সটেনশন হচ্ছে, বাইসেপস ব্র্যাকির কারণে সুপাইনেশন না হয়ে হচ্ছে আর্মটা প্রোনেটেড। এবং এটা গেল এই এতগুলো কথা, এগুলো গেল আমি শুরুতেই বলে নিছি যে আমরা দুই ভাবে কনসিডার করব, একটা হচ্ছে মোটর সাপ্লাই আর একটা হচ্ছে সেন্সরি সাপ্লাই। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে মোটর সাপ্লাই যে ঝামেলা হলো সেগুলো। বাকি আছে আমাদের কোনটা, সেন্সরি কি ঝামেলা হবে। এখন আমরা জানি প্রত্যেকটা স্পাইনাল নার্ভের আবার ডার্মাটোম আছে। ডার্মাটোম জিনিসটা তো আমরা এখানে আলাদা করে আর বুঝাবো না। যাই হোক, এই অ্যালং দ্য এরিয়াটা কোথায়, আউটার এবং লেটারাল যে এসপেক্ট, এই এসপেক্টটা সাপ্লাই পাই হচ্ছে সার্ভাইকাল 6 স্পাইনাল নার্ভের রুট দিয়ে, ইনভলভমেন্ট তার আছে, যে কারণে ওই বরাবর তাহলে যে সেন্সরি যে সাপ্লাইটা এই আউটার দেখো, আউটার এবং লেটারাল যে কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, এই জায়গাটা কি হবে, এখানে সেন্সেশন থাকবে না, এখানে সে গরম ঠান্ডা এই জিনিসগুলো কম ভালো বুঝতে পারবে। মানে সেন্সেশনটা এটা ডিপেন্ড করবে নার্ভটার ইনজুরির পরিমাণের উপর। আশা করি বুঝাতে পারছি। আবারও বলছি, আর্টস প্যারালাইসিস বলি, ক্লামকিস প্যারালাইসিস বলি, একটা নার্ভের যখন আমরা চিন্তা করি ফাংশন লস, তখন আমাদের ভাবতে হবে দুইটা ভাবে ফাংশন লস। কারণ একটা নার্ভের বেসিক ফাংশন হচ্ছে দুটা জিনিস, মোটর সেন্সরি ফাংশন, মোটর ফাংশন সেন্সরি ফাংশন। মিক্স করলে তো মিক্স, কিন্তু মিক্সের মধ্যেও তো সে মোটর আর সেন্সরি। তাহলে একটা নার্ভ ইনজুর্ড হয়েছে, নার্ভ রুট ইনজুর্ড হয়েছে, বা একটা নার্ভ ইনজুর্ড হয়েছে মানে হচ্ছে তার মোটর ফাংশনে ঝামেলা করবে, সেন্সরি ফাংশনে ঝামেলা করবে। তাহলে এইখানে নার্ভ রুট কোনটা কোনটা ছিল, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 ওরা সাপ্লাই দিত কাকে,
ওরা সাপ্লাই দিত কিছু মাসেলকে মোটর ফাইবার হিসেবে। সেন্সরি সাপ্লাই কোথায় ছিল? এই জায়গাটায়। তাহলে সেন্সরি এই জায়গাটা ঝামেলা করলো, এই জায়গায় সেন্সেশন ঝামেলা করতেছে। এবং মোটর সাপ্লাই যে মাসেল গুলোকে সাপ্লাই দিত, সেই মাসেল গুলো যে যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারতেছে না, না হওয়ার কারণে অপোজিট একটা পজিশন নিয়ে বসে আছে। এটাই হলো আমাদের আর্মস প্যারালাইসিস। এবং এটাকে এই যে এরকম যে অ্যাটিপিক্যাল এরকম ভাবে থাকা, এটাকে বলা হয় পুলিশম্যান স্টিপ হ্যান্ড, পটার স্টিম হেড। বলার কারণ হলো ওদের যে আমাদের নর্মাল যে পোস্টার বা তাদের যে একটা নর্মাল অ্যাটিটিউড, সেটার সাথে মিলে দেখে এগুলো সেই নামে অভিহিত করা হয়। আশা করি বুঝতে পারছো সবাই আর্মস প্যারালাইসিস। সময় যদিও বা শেষ, আমি ক্লাসটা শেষ করবো আজকে। আমি এটা শেষ করেই তারপর ক্লাস ইয়ে করবো, অসুবিধা নাই। এরপর আমি যাচ্ছি কোথায়? ক্লামকিস প্যারালাইসিস। সেকেন্ড ওয়ান, ক্লামকিস প্যারালাইসিস। যদি ব্র্যাকিয়াল প্লেক্সাসে লোয়ার ট্রাঙ্কে ইনজুরি হয়ে যে ডিফর্মিটি ডেভেলপ করে সেটাকে আমরা বলি ক্লামকিস প্যারালাইসিস। লোয়ার ট্রাঙ্ক কোনটা কোনটা মিলে ফর্ম হইছে? সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। তাহলে আমরা দেখি ক্লামকিস প্যারালাইসিস। তাহলে ব্যাপারটা কোথায় হচ্ছে? সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। আমি আবারও বলছি সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। এখন কি বলছি দেখো, থোরাসিক 1, থোরাসিক 1 এবং থোরাসিক 1। তাহলে প্রথমে বললাম সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1, এরপরেও বলছি সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1, এবং ফাইনালি বলছি থোরাসিক 1, থোরাসিক 1 এবং থোরাসিক 1। তার মানে দুইটা নার্ভ রুট অবশ্যই ইনভলভ, 8 এবং থোরাসিক 1। এবং ফাইনাল স্টেজে গিয়ে আমি থোরাসিক 1 কে বারবার কেন হিট করলাম? থোরাসিক 1 সাপ্লাইটা, থোরাসিক 1 সাপ্লাইটা, থোরাসিক 1 সাপ্লাইটা তিনবার বললাম। এই সাপ্লাইটা অ্যাসোসিয়েটেড উইথ সিম্প্যাথেটিক সাপ্লাই। কেন? কারণ সিম্প্যাথেটিক সাপ্লাই মানে কি? সিম্প্যাথেটিক সাপ্লাই মানে হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। আমরা জানি আমাদের সিম্প্যাথেটিক যে সাপ্লাই সেটা শুরু হয় থোরাসিক 1 সেগমেন্ট থেকে। সার্ভাইকাল রিজনের এখানে সিম্প্যাথেটিক চেনে এই যে সিম্প্যাথেটিক যে সাপ্লাই সেটা সার্ভাইকাল 1 থোরাসিক 1 থেকে শুরু হচ্ছে। তার মানে এটাকে থোরাসিক 1 কে আলাদা করে গুরুত্ব দেওয়ার মানে কি? লোয়ার ট্রাঙ্কে যদি ইনজুরি হয় তাহলে আমরা কমনলি এতক্ষণ যা পড়লাম সেখান থেকে আমরা এতটুকু বলতে পারি, ম্যানিফেস্টেশন কি হবে? কিছু মোটর ম্যানিফেস্টেশন হবে, কিছু সেন্সরি ম্যানিফেস্টেশন হবে। কিন্তু ক্লামকিস প্যারালাইসিসের ক্ষেত্রে যেহেতু থোরাসিক 1 ইনভলভ এবং থোরাসিক 1 সিম্প্যাথেটিক সাপ্লাই থোরাকোলাম্বার আউটফ্লোর মধ্যে পড়ে গেছে, তার মানে এখানে কিছু সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের ডিস্টারবেন্সও আমরা দেখতে পাবো। মানে যেই অংশটা ওই সিম্প্যাথেটিক সাপ্লাই ওই নার্ভ রুটের মাধ্যমে সিম্প্যাথেটিক যে সমস্ত জায়গায় সাপ্লাই হচ্ছিল সেগুলোরও আমরা এডিশনাল ডিস্টারবেন্স পাবো, যার কারণে ক্লামকিস প্যারালাইসিস আমাদের একটু এডিশনাল ঝামেলা কিছু বাড়বে। আমাদের তিনটা জিনিস কনসিডার করতে হবে। ওয়ান ইজ মোটর সাপ্লাইয়ের ঝামেলা, সেকেন্ড ইজ সেন্সরি সাপ্লাইয়ের ঝামেলা, থার্ড ইজ কি? sympathetic supply ঝামেলা। কেন? because of the involvement of the thoracic 1 nerve root, because thoracolumbar outflow begins with thoracic 1। আশা করি কঠিন লাগতেছে না? আসলে কঠিন না, একটু বুঝে পড়লে কঠিন না। আর আমি শুরুতে আমি ইন্ট্রোডাক্টরি যা যা বলার আমি বলে গেছি। আচ্ছা, এখন তাহলে আসি ক্লামকিস প্যারালাইসিস, একটা একটাতে আসি। এখন রুট ভ্যালু কি কি ইনভলভ সেটাও আমরা জানলাম। এখন দেখি ক্লামকিস প্যারালাইসিস আসলে চেহারাটা কি হচ্ছে। একটু খেয়াল করো, সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 এই যে ইনফেরিয়র ট্রাঙ্ক ফর্মেশন করলো, এরপর এদিকে চলে গেল, এটা তো পোস্টেরিয়র কর্ড ফর্মেশন করছে। কিন্তু মেইন যেটা এই যে এই কর্ড থেকে আসলে যে নার্ভ গুলো তৈরি হচ্ছে, এখানে আমাদের যদি আমরা ভাইটাল নার্ভ বলি, সেই ভাইটাল নার্ভ দুইটা কি একটু খেয়াল করো তো। আলনার নার্ভ, মেইন ভাইটাল নার্ভ কিন্তু আলনার নার্ভ, কারণ মিডিয়াল নার্ভ তো হাফ হাফ লেটারাল কর্ড থেকে হাফ মিডিয়াল কর্ড থেকে। তাহলে এখানে ভাইটাল নার্ভ আসলে কোন দুইটা নার্ভ ইনভলভ হচ্ছে? আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ। আমি ছোট ছোট দুইটা নার্ভকে আমি একটু ইগনোর করলাম, আমি এদেরকে নিয়ে মোটামুটি বলতে চাই, আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ। তাহলে লোয়ার ট্রাঙ্কে ইনজুরি মানে হচ্ছে যাওয়া, মানে লোয়ার ট্রাঙ্কে ঝামেলা হওয়া, মানে লেশন হওয়া মানেই হলো আলনার নার্ভে ঝামেলা হওয়া এবং মিডিয়ান নার্ভে মিডিয়ান নার্ভ পুরোটা এইদিকে ঝামেলা কেন হবে না? কারণ ওটার ওই পাশের কর্ডেরও কন্ট্রিবিউশন আছে। কাজে আমরা মেইনলি বলবো আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভে ঝামেলা হবে। তার মানে মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ বা সার্ভাইকাল 8 থোরাসিক 1 যে সমস্ত ওদের যে নার্ভ রুট গুলো যেখানে যেখানে ইনভলভ ইনক্লুডিং দ্য সিম্প্যাথেটিক সাপ্লাই, সেখানে সেখানে ঝামেলা হবে। ঠিক তো? তাহলে আমরা আবারও বলছি তিনটা ঝামেলা পাবো, মোটর, সেন্সরি এবং সিম্প্যাথেটিক সাপ্লাই ঝামেলা। এখন আমরা দেখি এই থোরাসিক 1 নার্ভ রুটটা সিম্প্যাথেটিক সাপ্লাই কোথায় দেয়। এটা যদি না জানি তাহলে তো ওর ঝামেলাটা বের করতে পারবো না। তাহলে ইন এডিশন টু আমি এইটা এবার এখানে অ্যাড করছি। আচ্ছা দেখো, এটা উপরে আমাদের ব্রেন ডায়ানসেফালন, এখান থেকে মনে করো এই যে মিড ব্রেন, পন্স, মেডুলা হয়ে আমাদের যে সিম্প্যাথেটিক ফাইবার গুলো মনে করি নামলো। সিম্প্যাথেটিক ফাইবার গুলো নামার পর এই মনে করি এটা থোরাসিক 1 লেভেলে, এটা মনে করি থোরাসিক 1। এই থোরাসিক 1 লেভেলে যে স্পাইনাল নার্ভ বের হচ্ছে,
থোরাসিক 1 লেভেলে যে স্পাইনাল নার্ভ বের হয় এবং সেটা দেখো এই থোরাসিক 1 লেভেলে যে গ্যাংলিয়ন সেটাকে ক্রস করে গিয়ে সার্ভাইকাল রিজনে যে গ্যাংলিয়ন, সার্ভাইকাল রিজনে আবার 3টা গ্যাংলিয়ন থাকে, একটা সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এই থোরাসিক 1 লেভেল থেকে যে স্পাইনাল নার্ভ বের হবে সে সরাসরি কানেকশনে চলে যাবে, উপরে চলে যাবে। উপরে গিয়ে কার সাথে যোগাযোগ করবে? সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলো সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এবং সেই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো কোথায় সাপ্লাই দিবে? কারণ এই যেখানে যেখানে সাপ্লাই সেখানে সেখানে ক্লাম্পিস প্যারালাইসিসের ঝামেলা হবে। সাপ্লাইটা কোথায় কোথায় যায়? কিছু সাপ্লাই যায় ব্লাড ভেসেলসে, ব্লাড ভেসেল বলতে পেরিফেরাল যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোতে, কিছু যায় হচ্ছে সোয়েট গ্ল্যান্ডে। এরপরে দেখো আর কিছু ফাইবার আমাদের এখানে এই পাশেই ছিল ক্যারোটিড ক্যানেল, সেই ক্যারোটিড ক্যানেল হয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির এখানে একটা প্লেক্সাস ফর্ম করে। প্লেক্সাসটা ফর্ম করার পর ওরা কি করে? গিয়ে কোথায় সাপ্লাই দেয়? আই বলে সাপ্লাই দেয়। আই বলে দুইটা জায়গায় সাপ্লাই দেয়। কিছু সাপ্লাই দেয় হচ্ছে এখানে আইবলের যে এক্সট্রা অকুলার মাসেল যেগুলো আছে, লেভাটর পালপেব্রিস সুপিরিয়রিস, আর কিছু সাপ্লাই দিবে আমাদের এখানে যে রেডিয়াল মাসেল আছে, যে মাসেল গুলা পিউপিলকে ডাইলেট করে, সেখানে সাপ্লাই দিবে। আমি আরেকবার রিপিট করছি, আমি কি নিয়ে কথা বলছি? আমি কথা বলছি সিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই মানে কার? যেহেতু সার্ভাইকাল হেড এবং থোরাসিক 1 ইনভলভ, এবং থোরাসিক 1 আমি জানি এখানে অবশ্যই সাপ্লাই আছে ব্রাকিয়াল প্লেক্সাসে। ব্রাকিয়াল প্লেক্সাসে সাপ্লাই মানে কোথায়? সোমেটিক সাপ্লাই এটা। কিন্তু থোরাসিক 1 সোমেটিক সাপ্লাইয়ের পাশাপাশি এটা অটোনমিক সাপ্লাইয়ের সাথেও ইনভলভ। কিভাবে ইনভলভ? থোরাকোলাম্বার আউটফ্লোর মাধ্যমে। তাহলে তার মানে ওর এডিশনাল আরো কিছু সাপ্লাই আছে, এই ব্র্যাঙ্কিয়ামটা ছাড়াও আরো কোথাও সাপ্লাই আছে। সেটা কোথায় কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করছি। এটা না বুঝলে কি অসুবিধা হবে? এটা না বুঝলে লেসনটা আমরা বুঝবো না। যেখানে যেখানে সাপ্লাই সেখানে সেখানে ঝামেলা হবে। তাহলে সেই সাপ্লাই এরিয়া গুলো আমি দেখানোর চেষ্টা করলাম, কিভাবে সাপ্লাইটা হয় এবং কিভাবে সাপ্লাইটা আসে। এই নামলো নেমে ফাইবার গুলো, এটা থোরাসিক 1 লেভেল। থোরাসিক 1 লেভেল থেকে সে কোথায় চলে যাবে? সে চলে যাবে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে সে কোথায় সাপ্লাই দেবে? ব্লাড ভেসেল, সোয়েট গ্ল্যান্ড, এবং কিছু সাপ্লাই ক্যারোটিড প্লেক্সাস ক্রস করে গিয়ে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার আইএ সাপ্লাই দিবে। আইয়ের আবার দুইটা জায়গায় সাপ্লাই দেয়, একটা হচ্ছে লেভাটর পালপেব্রিস মাসেলে সাপ্লাই দেয়, আরেকটা কোথায় সাপ্লাই দেয়? আরেকটা সাপ্লাই দেয় হচ্ছে এই ডাইলেটর পিউপিলারি, এখানে যে রেডিয়াল যে মাসেল গুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। এটা আমরা তাহলে বুঝলাম। এখন আসি আমরা লেশন। তাহলে সার্ভাইকাল হেড এবং থোরাসিক 1 কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে? এই ট্রাঙ্কের লোয়ার ট্রাঙ্কের মাসেল গুলো। একটা তো অবশ্যই ব্র্যাঙ্কিয়ামে, ব্র্যাঙ্কিয়ামের যে সাপ্লাই সেটা সোমেটিক সাপ্লাই, এবং সেন্সরি সাপ্লাই। সেন্সরি সাপ্লাই কোথায়? ডার্মাটোম অনুযায়ী। সেটা কোন দিকে? মিডিয়াল সাইড অফ দ্য ফোরাম, মিডিয়াল এবং ডিস্টাল পার্ট অফ দ্য ফোরাম, এমনকি হ্যান্ডেরও এই পাশে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ডার্মাটোমের সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। এবার আসি মোটর সাপ্লাই কোথায় কোথায়। মোটর সাপ্লাইয়ের মেইন সাপ্লাই বাই হচ্ছে যে সাপ্লাই গুলা আলনার নার্ভ, আলনার নার্ভ মানেই হ্যান্ডের নার্ভ এবং কিছু ফোরামের কিছু মাসেল। আলনার নার্ভ মানেই হ্যান্ডের মাসেল এবং ফোরামের কিছু মাসেল, আর মিডিয়ান নার্ভ। এবং পুরো মিডিয়ান নার্ভ আলনার নার্ভ মিলেই সাপ্লাই দেয় কাকে? সাপ্লাই দেয় হ্যান্ডের মাসেল গুলাকে। এবং বললাম, আবারও বলছি, কিছু সাপ্লাই দিবে হচ্ছে ফোরামের মাসেলকে। তাহলে এই জায়গাগুলোতে ঝামেলা করবে। ঝামেলা কোথায় কোথায় করবে? মাসেল মোটর সাপ্লাইয়ের ঝামেলা, সেন্সরি সাপ্লাইয়ের ঝামেলা, সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের ঝামেলা। এখন আসি মোটর সাপ্লাইয়ের ঝামেলাগুলো কোথায়। ফোর আর্মে এখানে যে মাসেল গুলো আছে, এই যে ফোর আর্মে যে মাসেল, আলনার যে নার্ভ, আলনারের নার্ভটা আসলে কাকে সাপ্লাই দেয়? এখানে মেইনলি সাপ্লাই হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। ফ্লেক্সর কার্পি আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। এই ফ্লেক্সর কার্পি এবং আলনারিস এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস দুইটা নার্ভেরই, মানে এই যে দুইটা মাসেল, এদের মেইন কাজটা কি ছিল? ফ্লেক্সেস দা রিস্ট। ওরা করতো কি? রিস্টকে ফ্লেক্স করতো, অ্যান্টেরো কম্পার্টমেন্টের মাসেল যেহেতু। এখন রিস্ট তাহলে কি অবস্থা হবে? রিস্ট তাহলে এখন কি হবে? এক্সটেন্ড হবে। Flexor carpi ulnaris এবং medial half of the flexor digitorum profundus used to get nerve supply from the কার কাছ থেকে? আলনার নার্ভ। আলনার নার্ভ তো এখন ইনজুর্ড, আলনার নার্ভ এখন ইনজুর্ড। রুট ভেলো সার্ভাইকাল থোরাসিক 1 ও তো ইনজুর্ড। তাহলে ও যদি ইনজুর্ড হয় তাহলে যে কাজ করতো ওর দ্বারা সাপ্লাই যে মাসেল সেটা কি করতো? ফ্লেক্স করতো রিস্টকে। তাহলে রিস্টে ফ্লেক্স হবে না, রিস্ট কেমন হবে? এক্সটেন্ড। ফ্লেকশন না করে রিস্ট হয়ে যাবে এক্সটেনশন। আচ্ছা, এবারে আলনার নার্ভ আর কি করতো? আলনার নার্ভ আমরা হ্যান্ডের মাসেল মানেই আমরা জানি আলনার নার্ভ। আলনার নার্ভকে বলা মিউজিশিয়ানস নার্ভ। আমাদের হ্যান্ডে যত ইন্ট্রিনসিক মাসেল আছে সব জায়গায় কিন্তু আলনার নার্ভের সাপ্লাই আছে। হাইপোথিনার মাসেলকে সাপ্লাই তো অবশ্যই দেয়। এছাড়া হচ্ছে মেইনলি কাকে সাপ্লাই দেয়? লাম্ব্রিকেলস এবং মিডিয়াল, মানে দুইটা লাম্ব্রিকেলস এবং সবগুলো পালমার এবং ডরসাল ইন্টারসি। এমনকি হাইপোথিনার মাসেলে, এই থিনার মাসেলেও কিছু সাপ্লাই আছে। ওভারঅল পুরো হ্যান্ডে সাপ্লাই আছে। কাজে আমি রাফলি ধরে নেই প্যাথোফিজিওলজিটা বোঝার জন্য পুরো হ্যান্ডের মাসেলেই সাপ্লাই, তার মানে হ্যান্ডে এখানে গরমিল করে দিচ্ছে। এখন হ্যান্ডের মাসেল যেগুলো ছিল আলনার নার্ভ দিয়ে যেগুলো সাপ্লাই পেত, তাদের আসলে কাজ কি ছিল? ওদের কাজ ছিল এই যে এটা যদি হয় কার্পাল বোন, এটা যদি হয় কার্পাল, উপরেগুলো হচ্ছে মেটাকার্পাল, এগুলো হচ্ছে ফ্যালাংস। তাহলে এই মেটাকার্পাল এবং এই যে ফ্যালাঞ্জিয়াল, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টার কি কাজ করার কথা ছিল?
এটার কাজ করার কথা ছিল আলনার নার্ভের যে মাসেল গুলো সাপ্লাই দিচ্ছে এখানে, তাদের কাজ কি ছিল? লাম্ব্রিকেলস যে মাসেল গুলা, তাদের কাজ ছিল এই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন করা, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন করা, এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট গুলা তাদের হচ্ছে এক্সটেনশন, তাদের হচ্ছে এরকম করা, এক্সটেনশন করা। নর্মাল কাজ কি ছিল? ফ্লেকশন অফ দা এই জয়েন্ট, মেটাকার্পালের সাথে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এবং কি এক্সটেনশন অফ দা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটা ছিল নর্মাল কাজ। কিন্তু আলনার নার্ভ ইনজুর, যার কারণে এখানে লাম্ব্রিকেলস এবং পালমার ইন্টারোসি ওরাও ইনজুর, যার কারণে কাজটা অপোজিট হবে। কি অপোজিট? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এখন আর কি হবে না, ফ্লেক্সড হবে না, এখন কি হবে? উল্টা এক্সটেন্ড হবে। এই ইন্টারফেলার জয়েন্ট গুলো এখন আর ফ্লেক্সড হবে, এখন আর এক্সটেন্ড হবে না, ওরা কি হবে? ওরা হবে ফ্লেক্সড। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? এরকম। ব্যাপারটা কেমন দাঁড়ালো? এরকম। তাহলে এরকম ব্যাপারটা কেমন? এরকম ব্যাপারটা হচ্ছে ক্ল হ্যান্ড, এ থাবার মতো। এই জন্য এটা কি কন্ডিশন তৈরি করলো? ক্ল হ্যান্ড। কি তৈরি করলো? ক্ল হ্যান্ড। আমি আলনার কেন করছি? এখানে মেন সাপ্লাইটা আলনার নার্ভ, মিডিয়াল নার্ভেরও যা সাপ্লাই আছে তারাও কিন্তু এই মানে ঘুরে ফিরে এই কাজগুলোই করতেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? ক্ল হ্যান্ড যদি বানাতে চাই, এবং ফোরামের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এটা কি করে? প্রোনেটেড অবস্থায় করে, কারণ সুপাইনেশন কাজটা হয় না, এখানে যে টেরিস মাসেল ইনভলভ হওয়াতে এই কাজটা হয় না। আচ্ছা যাই হোক, তাহলে ওভারঅল আমরা কি পেলাম? যদি ক্লামকেস প্যারালাইসিস হয়, মোটর হ্যাম্পার হবে, সেন্সরি হ্যাম্পার হবে, এবং থোরাসিক ওয়ান ইনভলভমেন্টের জন্য কিছু সিম্প্যাথেটিক হ্যাম্পার হবে। মোটর যে হ্যাম্পার গুলা, মোটর সাপ্লাই যেখানে যেখানে সেখানে ঝামেলা করে যাবে। তাহলে মোটর সাপ্লাই প্রথম হচ্ছে রেস্ট। রিস্টে কি ঝামেলা করতেছে? রিস্ট জয়েন্টটাকে ফোরামের মাসেলগুলো, আর্মে কোনো সাপ্লাই নেই, এই জন্য আর্ম আমি এসকেপ করে গেলাম। ফোরামের যে মাসেল, আলনার নার্ভের যেটা মেইন সাপ্লাই, তারা করতো ফ্লেকশন। তাহলে রিস্ট এখন ফ্লেক্স না করে রিস্ট হয়ে গেছে এক্সটেন্ড। এবং হ্যান্ডের যে মাসেলগুলো আলনার নার্ভ এবং মিডিয়াল নার্ভের যে সাপ্লাই, যেটা মেইন ফাংশন, যেটা হ্যাম্পার হচ্ছে, সেটা কি ছিল? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন ছিল, সেটা তো করে ফেলছে এক্সটেনশন। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ছিল এক্সটেনশন, তাদেরকে করে ফেলছে ফ্লেকশন, যার কারণে প্রত্যেকটা আঙ্গুলের এরকম অবস্থা। এবং হ্যান্ড হচ্ছে প্রোনেটেড, তাহলে এই যে অবস্থাটা, এই যে কন্ডিশনটা দাঁড়ালো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ক্লামকিস প্যারালাইসিসের মোটর ম্যানিফেস্টেশন, ক্ল হ্যান্ড। সেন্সরি ম্যানিফেস্টেশন কি? ডার্মাটোম অ্যালং দ্য ডার্মাটোমেরিয়া। তাহলে ডার্মাটোমেরিয়াটা কোথায়? আল্লার সাইডে, এই যে ফোরামের মিডল পয়েন্ট, হাফ এবং ডিস্টাল এই জায়গায়, এমনকি হ্যান্ডের এই জায়গাটায়। এইদিকে কি হবে? সেন্সেশন থাকবে না, অ্যানালজেসিয়া, যেহেতু নার্ভ রুট ইনভলভ। এবার আসি, কি হবে? সিম্প্যাথেটিক সাপ্লাই কি ইনারভেশনে কি ঝামেলা হবে? তাহলে আমরা সাপ্লাইটা একটু আমরা চিন্তা করি। সিম্প্যাথেটিক ইনারভেশনে সাপ্লাই ঝামেলা কি হবে? প্রথমে আসি, এই যে পেরিফেরাল যে ব্লাড ভেসেল গুলো আছে, যেহেতু এটা দেখতে পাচ্ছি, এই পেরিফেরাল যে ব্লাড ভেসেল, তাহলে এই ব্লাড ভেসেলে কি কাজ ছিল? ব্লাড ভেসেল গুলোকে করতো সিম্প্যাথেটিক ভেসো কনস্ট্রিক্টর হিসেবে ছিল, ভেসেল গুলোকে কনস্ট্রিক্ট করতো। তাহলে এখন সিম্প্যাথেটিক সাপ্লাই ডিস্টারবেন্স, তাহলে কি হবে? ভেসেল কি কনস্ট্রিক্ট হবে? ডাইলেট হবে, রাদার ইট উইল ডাইলেট। তাহলে যদি ডাইলেট হয়, ডাইলেটেড ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই বেশি হবে, বেশি ব্লাড যাবে, যার কারণে পেরিফেরি গুলো কেমন হবে? ওয়ার্ম হবে। আচ্ছা, এরপর আসি সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই কি করতো? সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই কমে যাবে। আগে সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই বেশি ছিল, সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই এখন কমে যাবে। সোয়েট গ্ল্যান্ড মানে কোথায়? স্কিনে কিন্তু। তাহলে যে সোমেটিক, আচ্ছা যাই হোক, সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই কি হবে? কমে যাবে। সোয়েট গ্ল্যান্ডে যদি সাপ্লাই কমে যায়, তাহলে আমাদের কি হবে? ঘাম কম হবে। তাহলে এবং ঘাম কমার জন্য যে সাপ্লাই গুলো, তো ওই এরিয়া ডিস্ট্রিবিউশন অফ দ্য এরিয়ায় কি হবে? অ্যানহাইড্রোসিস, ড্রাই হয়ে যাবে, এবং স্কিন এইগুলো কি হবে? ড্রাই, স্কেলি, এবং অনেক সময় দেখা যায় নেল গুলো ক্র্যাক, নেল গুলো এরকম সাপ্লাই না পেয়ে একদম ক্র্যাক হয়ে যাবে, এতদূর পর্যন্ত খারাপ অবস্থা হতে পারে। আচ্ছা, তাহলে দুইটা ঝামেলা দেখলাম। এরপর আসি পরের যে ঝামেলা, উপরের দিকে আরো যেখানে সাপ্লাই, উপরের দিকে সাপ্লাইটা কোথায় ঝামেলা করতেছে? পোস্টগ্যাংলিয়নিক ফাইবার গুলো আই কি করতেছে? প্রথমে আসি নিচের যে মাসেল, ডাইলেটেড করতো, আগে ডাইলেট করতো, কাকে ডাইলেট করতো? পিউপিলকে। এখন তো সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের ঝামেলা, তাহলে ডাইলেট করতে পারবে? করবে না, যার কারণে পিউপিলটা কেমন হবে? কনস্ট্রিক্টেড। এই কন্ডিশনটাকে আমরা বলি মিওসিস। এবং উপরে যে সাপ্লাই, সেটা কোন মাসেলে? এক্সটেন্সিভ, মানে আমাদের যে মাসেল, সেটা হচ্ছে আমাদের এক্সট্রাঅকুলার যে মাসেল। এখন অনেকে এখানে বলতে পারো, এটা কেন সিম্প্যাথেটিক হলো? এটা তো এক্সট্রাঅকুলার মাসেল, তো সাপ্লাই সোমেটিক নার্ভ, সোমেটিক মাসেল। আচ্ছা, আমি একটু দেখাই এই ছবিটা, এক্সট্রাঅকুলার মাসেলের একটা ছবি। একটু আমি তাড়াহুড়া করছি সময়ের অভাবে। আচ্ছা, এই যে দেখো, সুপিরিয়র লেভাটর পালপেবরাস সুপিরিয়র, আমরা দেখতেই পাচ্ছি এই মাসেলটা কিন্তু স্কেলিটাল মাসেল, এই যে বোনি অ্যাটাচমেন্ট, আইবলের বোনি অ্যাটাচমেন্ট, এই মাসেলটাকে। তাহলে এখানে সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কথাটা কেন আসতেছে? এই মাসেলের মধ্যে কিছু স্মুথ মাসেল ফাইবার আছে, যেটা কন্ট্রোল হয় অটোনমিক ফাইবার দিয়ে, এবং সেই অটোনমিক ফাইবারটা আর কেউ না, থোরাসিক ওয়ান, যে কারণে ঝামেলাটা। তাহলে লেভাটর পালপেবরাস সুপিরিয়রিস, যার কাজ ছিল এই আইলিডটাকে উপরে তুলে রাখা, এখন কি হবে? আইলিডটা কি হবে? যেহেতু সামান্য সাপ্লাই, পুরো না, যার জন্য পার্শিয়াল টোসিস, আইলিডটা এরকম ড্রপ হয়ে থাকবে, পুরো কমপ্লিট হবে না, পার্শিয়াল টোসিস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।
আচ্ছা, আর যেটা বললাম আরেকটা হচ্ছে যে রেডিয়াল মাসেলের যেটা সাপ্লাই, ডাইলেটর পিপিলি যেটা আগে ডাইলেট করতো এখন তো ডাইলেট করতে পারছে না, যার কারণে পিপিল কনস্ট্রিকশন। এখন এই যে টোসিস, মোসিস, এনহাইড্রোসিস, এই তিনটা কন্ডিশনকে একসাথে মিলে বলা হয়। তোমাদের জন্য এতটুকু যথেষ্ট। টোসিস, মোসিস, এনহাইড্রোসিস, আরো কিছু ফিচার থাকে সেগুলো যাওয়ার দরকার নাই। টোসিস, মোসিস, এনহাইড্রোসিস তিনটা কন্ডিশনকে একসাথে বলা হয় হর্নার সিনড্রোম, যেটা আমরা ক্লাম্পিস প্যারালাইসিসে এই কারণে পাই, এবং সেটার একমাত্র কারণ থোরাসিক 1 নার্ভ ফাইবারের ইনভলভমেন্ট। আমি জানি না কতটুকু বুঝাতে পারলাম, কিন্তু আমি এই লিমিটেড টাইমের মধ্যে চিন্তা করে কিভাবে শর্টকাটে বলবো এটা নিয়ে আমি চিন্তা সবচেয়ে বেশি করছি, কিভাবে শর্টকাটে বলে পুরোটা শেষ করে আসতে পারবো, এটাই ছিল আমার চেষ্টা। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারলা ব্যাপারটা। আমি আমি কনক্লুড করি ব্যাপারটাতে কি দাঁড়ালো। তাহলে ক্লাম্পিস প্যারালাইসিসে আমরা বলছি আমি যে কোনো নার্ভের এই ব্র্যাকিয়াল প্লেক্সাসের ম্যানিফেস্টেশন, যেহেতু নার্ভের দুইটা কাজ মোটর এবং সেন্সরি, দুইটা ম্যানিফেস্টেশন অবশ্যই পাবো। কিন্তু ক্লাম্পিস প্যারালাইসিসের ক্ষেত্রে এডিশনাল আমরা সিম্প্যাথেটিক কিছু ম্যানিফেস্টেশন পাচ্ছি, যেটার কারণ হলো থোরাসিক 1 এর ইনভলভমেন্ট। কারণ থোরাসিক 1টা সোমেটিক সাপ্লাইয়ের পাশাপাশি কিছু সিম্প্যাথেটিক সাপ্লাই এখানে ক্যারি করে, কারণ থোরাকোলাম্বার আউটফ্লো থোরাসিক 1 থেকে শুরু হয় সিম্প্যাথেটিক সাপ্লাই, যে কারণে। এবং এই সাপ্লাইটা দেখলাম ওর সাপ্লাইয়ের মোডটা হলো যেটা আমি প্রথমেই বলছি, যে ডিরেক্টলি না দিয়ে এই বরাবর সাপ্লাই না দিয়ে সে কোথায় দিচ্ছে, উপরে গিয়ে হেড নেক রিজনে সাপ্লাই দিচ্ছে, এবং কিছু কিউটেনিয়াস ভেসেলের সাপ্লাই আছে, সোয়েট গ্ল্যান্ডের সাপ্লাই আছে, যার কারণে ও সমস্ত সাপ্লাই ঝামেলা হচ্ছে। এই কারণে ইন এডিশনাল মোটর এবং সেন্সরি সাপ্লাইয়ের পাশাপাশি আমরা এখানে এডিশনাল যেটা ঝামেলা দেখলাম সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের ঝামেলা। আচ্ছা, এটা আর মোটর সাপ্লাই যেটা দেখলাম মেইনলি এখানে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 নার্ভ রুটের মধ্যে ইনভলভমেন্টের মধ্যে তোমাদের মেইন নার্ভ যেটা লেশন হচ্ছে সেটা হচ্ছে আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ। অনেকে বলতে পারো মিডিয়ান নার্ভের রুট ভ্যালু তো সার্ভাইকাল 5 থেকে শুরু, কিন্তু মিডিয়ান নার্ভের কন্ট্রিবিউশনে লেটারাল সাইডে তো আছে, এখানে আমাদের লেটারাল সাইডটা যাবে না, যাবে হচ্ছে আমাদের মিডিয়াল সাইড। এই জন্য আমরা এখানে মেইনলি হচ্ছে এই পাশের মিডিয়াল ফাইবার গুলো ইনভলভ হবে। আচ্ছা, এবং আলনার মানেই আমরা জানি কিছু ফোরামের, এখানে পার্টিকুলারলি দুইটা মাসেল এবং হ্যান্ডের মাসেল। তো আমি এগুলো তো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে বললাম, আশা করি বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আমার নার্ভের এই লেশন, ব্র্যাকিয়াল প্লেক্সাস ফলোড বাই নার্ভ লেশন। আশা করি বুঝতে পারলে সবাই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য। কোনো এরপরে যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝার থাকে, দয়া করে আমাকে জানাবা, আমি খুশি হব। আমি তোমাদের মেসেজ পেলে আমি খুশি হই, বিরক্ত কখনোই কোনো কারণে হই না। ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই জানাবা যে এই এই কারণে এটা বুঝি নাই, বা পরবর্তী যদি আরো যদি কোনো কিছু জানার থাকে আর কি এই আপার লিঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি আবারও আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।